প্রয়োজনীয়তা থাকে বলে আমার জানা নেই। যাক সেসব কথা। এবার আসি আজকের ঘটনার প্রসঙ্গে। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি বেশ কিছুদিন আগে। 2022 সালের 5 ডিসেম্বর আমি চট্টগ্রাম থেকে ময়মনসিংহ ফিরে আসি। নিরাপদ এবং ঝামেলাহীন ভ্রমণের জন্য ট্রেনে করে আসার সিদ্ধান্ত নেই। যথারীতি সকাল 9টায় ট্রেন থাকায় আমি সময় মতো পৌঁছে যাই। আমার বগি নাম্বার ছিল চ। আমার সবকিছুই পরিষ্কার মনে আছে, কেননা সেদিন জানালার পাশে বসা নিয়ে আমার বগিতে দুজনের মধ্যে মারামারি লেগে গিয়েছিল। ট্রেনে উঠে আমি নিজের আসনে বসে আছি আর কানে লাগানো ইয়ারফোন। কিছুক্ষণ পর আমার কাছে একজন হুজুর তার টিকিট দেখিয়ে আমাকে তার আসন দেখিয়ে দেওয়ার অনুরোধ করেন। আমিও তাকে তার আসন দেখিয়ে দেই। তার আসন ছিল আমার ঠিক পেছনের আসনটাই। যাত্রা শুরু হলে কানে ইয়ারফোন লাগিয়ে ভূত.com-এর 137তম এপিসোড শুনতে শুরু করি, কেননা পরীক্ষা চলমান থাকার জন্য কয়েকটা এপিসোড মিস করেছিলাম। ট্রেন যখন ফেনী এসে পৌঁছায় তখন আমার পাশের সিটের যাত্রী আসেন। ফেনী পার হওয়ার সময় ট্রেনের কর্তব্যরত টিটি আমাদের টিকিট চেক করতে আসেন। টিকিট বের করার সময় আমার পাশের সিটে থাকা ভদ্রলোক হয়তো আমার মানিব্যাগে থাকা ভূত.com-এর আইডি কার্ডটি লক্ষ্য করেন। কিছুক্ষণ পর তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি কি ভূত.com-এ কাজ করি কিনা। আমি তাকে আমার পরিচয় দিলে সে আমার সাথে নানান কথা বলতে শুরু করেন। হঠাৎ আমার পেছনের সিটে বসা হুজুর আমাকে বলেন আমার সাথে নাকি কিছু কথা বলতে চান। আমি আমার পাশে বসা ভদ্রলোককে অনুরোধ করলে তিনি পেছনের সিটে গিয়ে হুজুরকে আমার পাশে বসার ব্যবস্থা করে দেন। হুজুর আমাকে বলতে শুরু করেন, ভাইজান কিছু মনে করবেন না, আমি পেছন থেকে আপনাদের কথা শুনছিলাম। বিশ্বাস করুন আমি ইচ্ছে করে এটা করিনি, কানে চলে আসছিল কথাগুলো। আপনি তো সিফাত আলম, ভূত.com-এ আপনার ঘটনা শুনেছি অনেক। আল্লাহ হয়তো চাইছেন ঘটনাটি আপনার মাধ্যমেই মানুষ জানুক, আর তাই আজ আমরা একই সাথে ট্রেনে যাত্রা করছি। পুরো সময়টা বেকার বসেই তো থাকতেন, একটু সময় আমার সাথে ঘটনা কি শুনবেন? আমি ওনার কথায় রাজি হই, কেননা এমনিতেও জার্নির সময় কিছু করার থাকে না। ঘটনা শুনে সময় কাটবে, তেমনি ঘটনা লিখে ভূত.com-এ পাঠাতেও পারবো। আমার সম্মতি পেয়ে হুজুর তার ঘটনা শুরু করেন। আসসালামু আলাইকুম ভাইজান। আমি আমার নাম বলতে পারবো না, কারণ আমি চট্টগ্রামের একটি বড় মসজিদে ইমামের দায়িত্ব পালন করছি। আমার ভাই ঝিনাইদহে, বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ খুলশী এলাকার কোথাও আমি থাকি। আমার পরিচয় না দেওয়ার পেছনের কারণ খুবই সামান্য। আমি আমার জীবনে আর কখনো শয়তানের মুখোমুখি হতে চাই না, এটাই কারণ। আমি ভয়ে এই কথা বলছি ব্যাপারটা তেমনও নয়। আসলে ভাইজান আমি ক্লান্ত হয়ে গেছি, মানুষকে সাহায্য করার জন্য নয়। আমি ক্লান্ত হয়ে গেছি শয়তানের খেলা দেখতে দেখতে, আর তার কাছে হেরে যেতে যেতে ভয় হয় এখন আমার। আমার সাথে ঘটা অনেক ঘটনাই আছে, কিন্তু যে ঘটনাটি আমি এখন বলছি সেটা আমার জীবনে একটা দাগ কেটে রেখেছে এমন ঘটনা। শরীরের কোথায় জখম হলে সেটা দাগ থেকে গেলেও তা ভালো হয়ে যায় সময়ের সাথে, কিন্তু জীবনের দাগ ভালো হয় না, ভুলে থাকা যায় না। সাল 2008। আমি তখন ঝিনাইদহের একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে চাকরি পাই। রোজ ফজরের নামাজের সময় উঠে আজান দিয়ে আমি দিন শুরু করি। আমার বাবা ছিলেন একজন পীর। তিনি সিলেটের বেশ কিছু দরগা স্থানে বয়ান করতেন এবং ইসলাম প্রচারের অবদান রাখতেন। তিনি মাঝে মাঝে গুরুতর কিছু জিন ঘটিত সমস্যার সমাধানও করতেন। গুরুতর বলছি এই কারণেই, কেননা ছোটখাটো সমস্যার জন্য ওনার কাছে তেমন কেউ আসতেন না। আমার বাবা আমাকেও এই রুকাইয়া শিক্ষা দেন এবং সেটা দিয়েছিলেন মানুষের কল্যাণের জন্য। ছোটখাটো সমস্যাগুলো আমার কাছেই আসতো, আমি যথাসাধ্য চেষ্টা করতাম আর ফলাফল মহান আল্লাহ তাআলার উপর ছেড়ে দিতাম। এভাবেই আমার জীবন খুবই স্বাভাবিক গতিতে চলছিল। 2007 সালের 20 অগাস্ট আমার বাবা ইন্ডিয়া চলে যান ইসলামের খেদমত করার জন্য। 27 অগাস্ট পবিত্র শবে বরাত থাকায় আর আসন্ন রমজান মাস উপলক্ষে তিনি চলে যান। প্রায় 1.5 বছরের জন্য আমার বাবা ইন্ডিয়ায় অবস্থান করবেন বলে নিয়ত করেন। যাওয়ার আগে আমাকে ডেকে বলেন, বাবা হিসেবে আমি তোমাকে তেমন একটা সময় দিতে পারি না। আমি জানি তুমি এসব নিয়ে কখনো ভাবো না, তাও বাবা হিসেবে আমার উচিত তোমার কাছে ক্ষমা প্রার্থনা করা। আমি চলে যাচ্ছি প্রায় 1.5 বছরের জন্য। এই 1.5 বছরে অনেক কিছুই বদলে যাবে। আজ থেকে তোমার মা আর তোমার পরিবারের সকল দায়িত্ব তোমার, আর এখানে আমার যা যা দায়িত্ব ছিল তাও তোমার। মনে রাখবে, মানুষের উপকার করার থেকে বড় কিছু নেই। আল্লাহর নির্ধারিত রাস্তায় চলবে আর মানুষের উপকারে আসার চেষ্টা করবে। এতে করে যেমন তুমি মানুষের প্রিয়পাত্র হতে পারবে, তেমনি পাবে তাদের দোয়া। আমার অনুপস্থিতির জন্য আমার দায়িত্বগুলো তুমি পালন করো। ভয় পাবে না। মনে রাখবে, আল্লাহ ছাড়া কাউকেই ভয় পেতে নেই। ভয় পেলে আল্লাহকে ভয় পাবে, কেননা তিনিই সর্বশক্তিমান।
বাবার কথাগুলো আমার আজও কানে বাজে। মারা গেছেন প্রায় 8 বছর হতে চলল। সেসব কথা থাক, সেসব অন্য কথা। বাবা চলে যাবার পর আমি মসজিদের মুয়াজ্জিন এবং ইমামের দায়িত্ব পালন করতে থাকি। আমাদের এলাকা এবং আশেপাশের এলাকায় আমাদের অনেক সুনাম ছিল। দূর দূরান্ত থেকে মানুষ আসতেন আমাদের পরিবারের সাথে দেখা করার জন্য আর পরামর্শের জন্য। আমরাও যথাসম্ভব চেষ্টা করতাম সুপরামর্শ প্রদানের। একদিন ফজরের নামাজ শেষ করে পবিত্র কুরআন পড়ায় মনোনিবেশ করেছি। হঠাৎ আমাদের এলাকায় একজন ভাই আমার কাছে আসেন। আমার সাথে কিছু কথা বলার অনুমতি চান তিনি। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি খুব পেরেশানিতে আছেন। তাই আমি কোরআন পড়া শেষ করে ওনাকে ডাকি। মসজিদের ভেতরের একটা কোনায় বসে আমরা আলোচনা শুরু করি। উনি আমাকে বলেন, ভাই, আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি শুনুন, আর এরপরে সিদ্ধান্ত আপনার। আমাকে জানাবেন। আপনার বাবা থাকলে ওনার কাছে যেতাম, কিন্তু উনি যেহেতু নেই, তাই আপনি আমাদের শেষ ভরসা। উনি কথা বলতে বলতে কিছুটা উত্তেজিত হয়ে যাচ্ছিলেন। আমি তাকে শান্ত হতে বলি আর কি হয়েছে জানাতে বলি। উনি ওনার ঘটনা শুরু করেন। হুজুর, আমার খালাতো ভাইয়ের নাম সানি। সানি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছে। ছেলেটা খুব ভালো, কিন্তু খুব বেশি বিজ্ঞান মনস্ক। তার মতে সে যা দেখবে তারই শুধুমাত্র অস্তিত্ব আছে, বাকি সব নাকি অস্তিত্বের অন্তরায়। বলতে খারাপ লাগছে, তবুও বলছি, সে একজন নাস্তিক, সৃষ্টিকর্তায় অবিশ্বাসী। তাকে অনেক কিছু বলে বুঝিয়েও কোনো সুবিধা করতে পারেনি। সমস্যাগুলো শুরু হয় তার সাথেই। সানির বাবাকে আপনারা সবাই চেনেন। ওনাদেরকে আমি একসাথে বহুবার দেখেছি, কিন্তু ওনারা কেউই নিজেদের ব্যাপারে কাউকে কখনো কিছু বলেননি। এর কারণ আমি জানি না। আপনাকে আপনার বাবা এসব বলেছেন কিনা তাও আমার অজানা। সানির সমস্যাগুলো আপনার বাবা জানেন হয়তো, তবুও আমি শুরু থেকেই বলছি। সানি তার বাবার একমাত্র সন্তান। খুব ডানপিটে স্বভাবের ছেলে সানি। সানির মা একজন চাকরিজীবী মহিলা, বাবাও চাকরি করতেন। গত বছর সানির বাবা ইন্তেকাল করেন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সানির বাবা বেশ পরহেজগার ছিলেন। খুব বেশি সমস্যায় না পড়লে খালুজান নামাজ কাজা করতে দিতেন না। অন্যদিকে সানির মা বেশ বিজ্ঞান মনস্কা মানুষ, চিকিৎসক ছিলেন বিধায় হয়তো এমনটা ছিলেন। খালা ধর্ম তেমন একটা না মানলেও তিনি অবিশ্বাসী ছিলেন তা বলবো না। সানিকে তার বাবা অর্থাৎ আমার খালু নামাজ কালাম আখেরাত পরকাল এসব নিয়ে অনেক বোঝানো সত্ত্বেও বিশেষ কোনো লাভ হয়নি। হবেই বা কিভাবে? ছোট থেকেই বোর্ডিং স্কুলে পড়ালেখা করতো সানি। তাকে সঠিক রাস্তা দেখানোর মতো কেউ ছিল না। শুনেছিলাম কোনো কোনো ছোট বাচ্চা যদি বানরের সাথে রাখা হয় তাহলে কিছুদিন পর সে নিজেদেরকে বানর ভাবতে শুরু করে, বানরের মতো আচরণ শুরু করে। এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। ছোট থেকে তাকে এসব ব্যাপারে বলার মতো বা বোঝানোর মতো কেউ ছিল না। যখন সে বড় হলো তখন শতবার বলেও এই জন্য কোনো লাভ হয়নি। সানির বাবা অর্থাৎ আমার খালুজানের ব্যাপারে আপনাকে জানানো খুব জরুরি, কারণ ওনার সাথে সানির বর্তমান অবস্থা সম্পূর্ণভাবে জড়িত। সেটাও আপনি আস্তে ধীরেই জানবেন। হুজুর, আমরা সকলেই নিজেদের জীবনে খারাপ স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মনে দাগ কেটে যাওয়া সেসব স্মৃতি নিয়ে আমরা কারো সাথে কথা বলতে চাই না। সানির বাবারও হয়তো এমন একটি স্মৃতি আছে যা এখনো আমাদের অজানা রয়ে গেছে। এটা আমরা শুধু ধারণা করছি। যদি আমরা এর আগে জানতে পারতাম, পরে জানতে পারতাম, তাহলে হয়তো এমন কিছু হতো না। এখন আফসোস করে কিছুই হবে না। তবুও আমাদের স্বভাব এটাই যে আমরা আফসোস করতে পছন্দ করি। সানির বাবা মারা যাবার পর সানির মা চাকরি ছেড়ে দেন। ছেলের সাথে তিনিও ঢাকায় পাড়ি জমান। ব্যাংকে জমানো টাকাও বেশ কম ছিল না, কিন্তু ভাগ্যের পরিহাসের কাছে সেসবও টেকেনি। খালু মারা যাবার 2 মাস পর খালার ব্লাড ক্যান্সার ধরা পড়ে এবং যার চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল। যদিও উন্নত কোনো চিকিৎসা দেশে ছিল না, তাও তাকে হাসপাতালে ভর্তি করে সানি। পাশাপাশি বিদেশে নেয়ার জন্য তোড়জোড় শুরু করে। কিন্তু দেশে প্রায় 3 মাস চিকিৎসা করানোর পর তাদের জমানো সেই টাকা প্রায় ফুরিয়ে আসে। নিজেদের বাড়ি বন্ধক রেখেও বিদেশে গিয়েও চিকিৎসা করার মতো অর্থ তাদের হয়ে ওঠে না। পাগলের মতো হয়ে যায় সানি। মাকে বাঁচানোর জন্য এমন কিছু নেই যা সে বাদ রাখেনি। হাত পাতাটাও বাদ যায়নি। আমরাও অনেক চেষ্টা করেছি যতটুকু সম্ভব সাহায্য করার, তাও অর্থাভাবে কোনোভাবেই মেটানো যাচ্ছিল না। সানি তখন সিদ্ধান্ত নেয় তার গ্রামের বাড়িতে থাকা তার বাবার বাড়িটি বিক্রি করে দেবে। খালুর জন্মস্থান একটি গ্রামের সম্ভ্রান্ত পরিবারে। অনেক ধনী ছিলেন তারা, কিন্তু খালা খালু সম্পর্ক করে বিয়ে করার পর বাড়ির সাথে খালুর সম্পর্ক বিচ্ছিন্ন হয়। খালুর মা তার জন্মের কয়েক বছর পর অজ্ঞাত রোগে পঙ্গু হয়ে যান।
কোলে পিঠে করে সানির দাদাই সানিকে মানুষ করেন, তাই ছেলের এমন কাজ তিনি মেনে নিতে পারেননি। অন্যদিকে খালুর একজন বড় বোন ছিল। খালুর বোনও খালুকে অনেক ভালোবাসতেন। খালুর বাবা অর্থাৎ সানির দাদার এক মেয়ে আর এক ছেলের মধ্যে তাদের বাড়িটি তারা ছোট থাকা অবস্থাতেই লিখে দিয়েছিলেন। খালুর বোনের বিয়ে হয় অনেক বড় ঘরে। বিয়ে করে কানাডায় চলে যাবার সময় তার অংশটিও ছেড়ে দিয়ে সম্পূর্ণ বাড়িটি তিনি খালুকে দিয়ে গেছিলেন। যোগাযোগ না থাকার জন্য সানি তার দাদার বাড়িতে তেমন একটা যায়নি বললেই চলে। অনেক ছোট থাকতে একবার গিয়েছিল, যা তার মনে থাকার কথা না। মাকে বাঁচানোর জন্য সে একা একাই তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামে পৌঁছে তার দাদার নাম বলায় গ্রামের অনেক বুজুর্গ ব্যক্তিগণ সানির দাদাকে চিনতে পারেন। সানিকে তার দাদা বাড়ি দেখিয়ে দেয়া হলে সে তাদের বলা পথ অনুসরণ করে দাদা বাড়িতে এসে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে সেই বাড়িতে একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। স্কুলের লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারেন সানির বাবাকে তার দাদা যে বাড়ি লিখে দিয়েছিলেন এটা সেই বাড়ি নয়। এই বাড়ি সানির দাদা মারা যাবার আগে স্কুল প্রতিষ্ঠা করার জন্য দান করে যান। সানির বাবার যে বাড়ি ছিল সেখানে নাকি তার দাদার পরিবার থাকতেন না। কেন থাকতেন না তাও কেউ বলতে পারে না। সেই বাড়ির ঠিকানা জানতে চাইলে সানিকে বাড়ির রাস্তা দেখিয়ে দেওয়া হয়। অনেক খুঁজে খুঁজে এক সময় সানি বাড়িটি পেয়েও যায়। সারাদিন এদিক সেদিক সন্ধান করতে করতে রাত হয়ে যায়। বাড়ির সামনে গিয়ে সে দেখে বাড়ির পাশের দিকে বিশাল একটা গোয়াল ঘর। গোয়াল ঘরে এক যুবক কাজ করছে। গোয়ালের কয়েকটি বড় বড় বলদ বাঁধা। সানি সেই যুবকের কাছে গিয়ে তাকে পরিচয় দিলে সেই যুবক গাল ভর্তি হাসি ও মুখ ভর্তি পান নিয়ে তার দিকে এগিয়ে আসে আর বলে, আরে ভাইজান, আপনি আসছেন? আমরা তো কখনোই ভাবিনি আপনি আসবেন এখানে। আমার বাবা দাদারা আপনাদের এই বাড়িতে কাজ করতেন। এই গোয়ালে অনেক গরু ছিল, এখন এই 3টাই আছে। এগুলো আপনাদেরই। আপনারা না থাকায় আমি এগুলো দেখাশোনা করি। বাড়ির ভেতরে যাই না, সকালে আসি, কাজ শেষ করে রাতে নিজের বাড়ি ফিরে যাই। আপনি আসবেন জানলে আগেই বাড়ির ভেতরটা পরিষ্কার করে রাখতাম। তার কথার প্রত্যুত্তরে সানি বলে, আরে আপনাকে তো ব্যস্ত হতে হবে না, আমি আজকের রাতটাই থাকবো। আজ শুধু বাড়িটা দেখার জন্য এসেছি, কাল চলে যাব। কোন রকমে আজকের রাতটা কাটাতে পারলেই হবে। কয়েকদিন পর আবার আসবো, এর মধ্যে বাড়ি পরিষ্কার করে রাখলেই হবে। সানির কথা শুনে সেই যুবক তার কোমর থেকে চাবির গোছা বের করে ঘরের দরজা খুলে সানিকে ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে সানি অন্ধকারে কিছুই দেখতে পায় না। কোনো কিছুর একটার সাথে হোঁচট খেয়ে সে মাটিতে পড়ে যায়, তার পাটাও কেটে যায়। সানিকে রেখে সেই যুবক কুপিপাতি নিয়ে হাজির হয়। সানি উঠে দেখে মেঝেতে কাঠের অনেক বড় একটা ভাঙা পালঙ্ক, তাতেই হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল সে। পালঙ্কটি সরিয়ে সানির সাথে থাকা যুবকটি সানিকে ভেতরের একটি রুমে নিয়ে যায়। সানিকে বসিয়ে অন্য একটি রুমে যায় তা পরিষ্কার করার জন্য। ততক্ষণে সানি কুপিবাতি নিয়ে বাড়ির আশপাশ ঘুরে দেখছে, সব ঠিকঠাক আছে। হালকা কাজ করিয়ে নিলেই বেশ ভালো দামে বিক্রি করা যাবে বাড়িটি। এসব ভাবতে ভাবতেই হঠাৎ সেই যুবক সানির কাছে এসে তাকে বলে, আসুন ভাইজান, ঘর পরিষ্কার করে দিয়েছি, আজ এখানে থাকতে পারবেন। আপনি কাল চলে গেলে আমি লোক ডেকে সম্পূর্ণ বাড়িটাই পরিষ্কার করিয়ে দেব। সানি যুবকের সাথে রুমে এসে দেখে রুমটি ঝকঝকে তকতকে করে গুছিয়েছে যুবকটি। তাকে ডেকে তার হাতে 100 টাকা গুজে দিয়ে তার নাম জিজ্ঞেস করলে সে বলে, ভাইজান, অধমের নাম রমিজ, রমিজ মিয়া। টাকা লাগবে না আমার, এটা আপনি রেখে দিন, আমি বরং আপনার জন্য খাবার নিয়ে আসি। এই বলে সে চলে যায়। সানি তার পরনে থাকা কাপড় বদলিয়ে সাথে করে আনা একটা MP3 প্লেয়ার বের করে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুরু করে। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যায়। রমিজ মিয়া খাবার নিয়ে ফিরে আসে। বাহ, বেশ চমৎকার একটা ঘ্রাণ সানির নাকে এসে ধরা দিচ্ছে। হয়তো গরুর মাংস নিয়ে এসেছে রমিজ। সানি বলে, কি রমিজ মিয়া, গরুর মাংস এনেছেন নাকি? এত রাতে কোথায় পেলেন গরুর মাংস? উত্তরে রমিজ মিয়া বলে, আজ তার বাড়িতে রান্না হয়েছে গরুর মাংস। সানির আসার খবর নিয়ে সে তার ছোট ভাইকে দিয়ে নাকি বাড়িতে খবর পাঠিয়েছিল, তাই তার বাড়িতে রাতে মাংস রান্না হয়েছে। সানি খুব তৃপ্তি নিয়েই খাওয়া দাওয়া শেষ করে। সারাদিন সে কিছুই খায়নি, তার উপর গরুর মাংস। তৃপ্তি না পেয়ে উপায় নেই। রাতের খাওয়া শেষ করে রমিজ মিয়া চলে গেলে সানি ঘুমিয়ে পড়ে। ভালোই ঘুম হয় তার। সকালে রমিজ মিয়ার ডাকে ঘুম থেকে ওঠে সানি। নাস্তা করে রমিজ মিয়াকে বাড়ি পরিষ্কার করার কথা বলে এবং সে ফিরে আসে ঢাকায়। ঢাকায় এসে মাকে বাড়িটির কথা বললে তার মা তাকে নিষেধ করেন সেই বাড়িটিতে যেতে। সানি এর কারণ জিজ্ঞেস করলেও তার মা তাকে একটি কথাই বলেন বারবার, তা হলো, ওই বাড়ি তোমার বাবার নামে লেখা থাকলেও বাড়িটি ওনার নয়। উনি আমাকে এতটুকুই বলেছেন আর ওই বাড়িতে যেতে বারবার নিষেধ করেছেন, তুমি আর সেখানে যাবে না। মূলত এখান থেকে আমরা আন্দাজ করছি সানির বাবার জীবনে কোনো কালো অধ্যায় থাকার ব্যাপারে। সানির মা তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয়, কিন্তু সানি মনে মনে সব কথার কোনো পাত্তাই দেয় না। সে ঠিক করে তার মাকে কিছু না জানিয়েই সে বাড়িটি বিক্রি করবে।
এর জন্য সে তার সহপাঠীদের কাছে সাহায্য চায়, কারণ সে জানত এত বড় বাড়ি ঠিকঠাক করে বিক্রি করা তার একার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। সানির সহপাঠীদের মধ্যে একজন তখনকার সময়ে বেশ বড় একজন বিল্ডারের ছেলে ছিল। তার নাম আব্রাম। সে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। আব্রাম তাকে জানায় সে তার বাবাকে জানানোর আগে বাড়িটি দেখতে চায়। সানি তার কাছ থেকে 1 সপ্তাহ সময় চায়, কেননা রমিজ মিয়া তাকে বলেছিল বাড়ি সারাতে নাকি 5 থেকে 6 দিন সময় লাগতে পারে। সানির কথা শুনে আব্রাম রাজি হয়ে যায় এবং 1 সপ্তাহ পর সেই বাড়িটি দেখার জন্য সানির সাথে যাবার ব্যাপারে সহমত প্রকাশ করে। এর মাঝে সানি একবার বাড়িতে গিয়েছিল বাড়ির অবস্থা দেখার জন্য। বাড়ি সারানোর কাজ করা অনেকটাই শেষ। রমিজ মিয়াকে দ্রুত বাড়ি সারাতে বলে আর বাড়ি সারানো বাবদ কিছু টাকা দিয়ে সানি ফিরে আসে। নির্ধারিত তারিখে সানি এবং আব্রাম রওনা হয় সানির বাবার সেই বাড়ির উদ্দেশ্যে। তখন তারা কে জানত যে এই যাত্রাই হবে সানির জীবনের কালো অধ্যায়ের এক সূচনা। সানি যেদিন আব্রামকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিল সেই দিনটি ছিল বুধবার। মানুষের জীবনে ঘটা কিছু ঘটনার তারিখ, সময় এসব মনে রাখতে বাধ্য করে। সেই দিনটি ছিল তেমন। গ্রুপ স্টাডির কথা বলে দুপুরের দিকে বাসা থেকে বের হয় সানি। বাড়িতে যেতে যেতে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে যায়, যাকে বলে গোথুলি। দিনরাত্রির সন্ধিক্ষণ। বাড়িতে এসে সানি আর আব্রাম গতবারে এসে যে রুমে ছিল সেই রুমে চলে যায়। আজ বাড়িটি বেশ ঝকঝকে তকতকে লাগছে। ভালোই কাজ করেছে রমিজ মিয়া। রমিজ মিয়ার কাজে খুশি হয়ে সানি তাকে বেশ কিছু টাকাও দেয়। রাতে রমিজ মিয়া তাদেরকে খাবার দিয়ে চলে যায়। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে সানি আর আব্রাম পৃথক 2টি রুমে চলে যায়। গ্রীষ্মকাল থাকায় কাঠ ফাটা রোদ ছিল সারাদিন, তাই গরমটাও বেশ কম পড়েনি। প্রচন্ড গরম থেকে সামান্য স্বস্তির প্রচেষ্টা হিসেবে রুমের জানালা খুলে দেয় সানি। জ্যোৎস্না রাত, বাইরে সূর্যের আলো যেন চাঁদের মাধ্যমে ঠিকরে ঠিকরে ঝরে পড়ছে চারপাশে। এসব দেখে কিছুটা ভাবুক হয়ে যায় সানি। বেশ কিছুক্ষণ বাইরে তাকিয়ে থেকে ঘুমানোর জন্য চোখ বুজে নেয় সানি, কিন্তু ঘুম হচ্ছিল না। আংশিক ঘুমন্ত অবস্থায় থেকে জেগে ওঠে সানি। বাড়ির চারপাশে বেশ কয়েকটা কাক ক্রমাগত কা কা করে ডেকেই চলেছে। সানি আংশিক ঘুম থেকে উঠে দেখে চারপাশ কেমন অন্ধকারাচ্ছন্ন। জ্যোৎস্নার আলো নিভে যাচ্ছে বলে মনে হচ্ছে। হালকা আলোয় তার বাড়ির আশেপাশে বেশ কিছু কাকের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। বাধ্য হয়ে জানালা বন্ধ করে শুয়ে পড়ে সানি। ভোরের দিকে আবার ঘুম ভেঙে জেগে ওঠে। এবার কাকের আওয়াজ নয়, গরমের প্রকোপে। ঘুম থেকে উঠে জানালা খুলে দিয়ে আবার ঘুমিয়ে যায় সানি। অন্যদিকে আব্রামের ঘুম বেশ ভালোই হয়েছে। সে এমনিতে শুয়ে পড়লে এই দুনিয়ার কোনো খবরই তার থাকে না। গভীর এবং ভালো ঘুম হওয়ায় সে ঘুম থেকে উঠেও জলদি। ঘুম থেকে উঠে সানির রুমে গিয়ে দরজায় কড়া নাড়ে আব্রাম। সানি বেশ কিছুক্ষণ পর দরজা খুলে বাইরে আসে। আব্রাম রুমে প্রবেশ করে চমকে ওঠে। 3টি কাক সানির রুমের এখানে সেখানে মরে পড়ে আছে। সানিও অবাক। কাকের আওয়াজে তার ঘুমাতে সমস্যা হচ্ছিল বটে, কিন্তু কাক ঘরে কখন এলো এটা কিছুতেই তার মাথায় আসছিল না। অনেক চিন্তা ভাবনা করলো তারা। দুজনেই ভাবলো অনেকক্ষণ, কিন্তু কোনো উত্তর খুঁজে না পেয়ে তারা এসব নিয়ে আর বেশি মাথা ঘামায়নি। রমিজ মিয়াকে ডেকে সকালের খাবার দেওয়ার কথা বলে। রমিজ মিয়া সকালের খাবার দিয়ে গেলে তারা নাস্তা শেষ করে বাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখে। বাড়িটি বেশ পুরাতন, হয়তো কোনো ইতিহাসের সাক্ষী। অনেক বড় বড় কিছু ঘর রয়েছে বাড়িতে, যাতে কোনো জানালা নেই। এ আবার কেমন ঘর? জানলা নেই, কিছুই নেই। সব ঘরে প্রবেশ করা গেলেও একটি ঘর ছিল প্রকাণ্ড এক তালা দিয়ে বন্ধ করা। রমিজ মিয়ার কাছে এই তালার চাবি ছিল না, কিন্তু এটা কোনো চিন্তার বিষয় ছিল না। বাড়ি ঘুরে দেখতে দেখতে প্রায় দুপুর হয়ে যায়। রমিজ মিয়া তাদেরকে ডেকে দুপুরের খাবার দেয়। খাবার দাবার শেষ হলে রমিজ মিয়া সানিকে একান্তে ডেকে নিয়ে আমতা আমতা করে কিছু কথা বলে, যা ছিল মানে হয়েছে কি ভাইজান, আমার আব্বা বেশ অসুস্থ ছিলেন। তাকে শহরের হাসপাতালে ভর্তিও করেছিলাম মাসখানেক আগে। কিছুটা সুস্থ হয়ে তিনি আজ সকালে বাড়ি ফিরেছেন। দুপুরের খাবার আনার সময় আমার আব্বার সাথে দেখা হয়। আব্বা আমাকে খুব বকাবকি করলেন। আসলে অনেকদিন আগে আব্বা আমাকে বলেছিলেন এই বাসায় যদি কেউ আসে তাহলে আমি যেন তাদেরকে থাকতে না দেই, চলে যেতে বলি। আমি আপনাকে চলে যেতে বলিনি, কারণ বাড়ির মালিক আপনি। আপনার বাবার উত্তরাধিকার সূত্রে এই বাড়ি এখন আপনার। আমি আপনাকে চলে যেতে বললে আপনি হয়তো ভাববেন আমরা এই বাড়িটা কবজা করে নিতে চাইছি। বাবা বলছেন আপনারা কখনোই রাতে আর এই বাড়িতে থাকবেন না, আর যত দ্রুত সম্ভব এই বাড়ি পরিত্যাগ করে চলে যান। আমি কারণ জিজ্ঞাসা করলে বাবা কিছু বলেননি। বেয়াদবি মাফ করবেন, কিন্তু আপনারা এখন চলে যান। রমিজ মিয়ার কথা শুনে সানি রেগে আগুন হয়ে যায়। রমিজ মিয়াকে ইচ্ছা মতো বকাঝকা করে। সেদিন তারা বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। আব্রাম তার সাথে আনা ক্যামেরায় বাড়ির কিছু ছবি তুলে নেয় তার বাবাকে দেখানোর জন্য। বাড়িতে আসার পর সানির আচরণে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। সে রাতের ঘুম একেবারেই বাদ দিয়ে দিয়েছিল। খুব ভয় পেত, কিন্তু কাউকে কিছু বলতো না। একদিন রাতে সানি নিজের রুমে পড়ছিল।
সানির মা রান্নাঘরে রাতের খাবার তৈরি করা নিয়ে ব্যস্ত ছিলেন। তারও শরীর দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তবুও ছেলের কথা ভেবে তিনি সবকিছুই চেপে রেখেছেন, নিজের কাজে মন দেন। রান্না শেষ করে সানির রুমে চলে যান সানিকে ডাকার জন্য। রুমে গিয়ে তিনি অনেক বড় একটা ধাক্কা খান। পেছন থেকে তিনি দেখেন সানির পড়ার টেবিলের একটা কোণায় ফোঁটা ফোঁটা রক্ত। পেছন থেকে দেখে মনে হচ্ছিল সানির হাতে কিছু একটা আছে, আর রুম থেকে ভেসে আসা স্পষ্ট আওয়াজে তার মনে হচ্ছে সানি হয়তো কিছু একটা খাচ্ছে। তিনি মৃদু স্বরে সানিকে ডাক দিতেই সানি পেছন ফিরে তাকায়, কিন্তু সানির হাতে কিছুই নেই, আর টেবিলের কোথাও কোনো রক্ত দেখা যাচ্ছে না। সানির মা কিছুটা স্বস্তি অনুভব করেন। তিনি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু এখন বেশ স্বস্তি পাচ্ছেন। রাতের খাওয়া শেষ হলে সানি রুমে চলে যায়। সানির মা মনে মনে তিনি যা দেখেছেন তা নিয়েই ভাবছেন। ভাবতে ভাবতে একবার তিনি মুচকি হাসেন, কেননা তার কাছে একটা সময় এই চিন্তাটা বেশ আজগুবি মনে হচ্ছিল। রাতে শুতে যাবার আগে সানির রুমে যান তিনি। দরজা খোলাই আছে। বাইরে থেকে তিনি আবার আগের দৃশ্য দেখে থমকে যান। এবারে কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয়। সানির পেছনে কেমন একটা বিশাল বড় অর্ধমানব আকৃতির ছায়া দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ছায়াটা সানির কাঁধে হাত দিয়ে তার ওপর সকল ভর প্রযুক্ত করছে। সানির মা দুই একবার সানিকে সানি বলে ডাক দেন, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছিল না। অল্প আওয়াজে কোনোভাবে সানিকে ডাকেন। সানি পেছন দিকে তাকায়। সানির হাতে একটি মৃত কাক। সানি মৃত কাকের মাংস খাচ্ছিল এতক্ষণ। মায়ের দিকে তাকিয়ে সানি বলতে শুরু করে, মা, কয়টা বাজে দেখেছো? রাত 2টা। তুমি তো আজ রাতে আমাকে কোনো খাবার দিলে না। আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল। রান্নাঘরে অনেক খুঁজেও কিছু পেলাম না, তাই এটা খাচ্ছি। এসব শুনে সানির মা মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন, এক চুলও নড়েন না। ঘড়ির দিকে তাকিয়ে থাকেন। আসলেই রাত 2টা বাজে, কিন্তু কিভাবে সম্ভব এটা? রাত 9:30টার দিকে তার খাওয়া শেষ করেন তিনি। কিভাবে রাত 2টা বেজে গেল তো জলদি? আর সানি এসব কি বা বলছে? সানির মা বারবার নিজেকে বোঝাচ্ছেন এটা একটা দুঃস্বপ্ন। হয়তো তিনি এখনই ঘুম থেকে উঠবেন আর স্বপ্নটা ভেঙে যাবে, কিন্তু এটা কোনো দুঃস্বপ্ন নয়। সানির মা হঠাৎ সাহস সঞ্চয় করে সানির দিকে এগিয়ে যান। সানির হাত থেকে মৃত কাকটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেন। তখনই কানে কানে কেউ বলে, এই তো শুনি। সজোরে চিৎকার দিয়ে উঠে সানি। অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে সে। সানির মা তাকে বিছানায় শুইয়ে দিয়ে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। জ্ঞান ফিরে এলে সানি চিৎকার করে বলে, মা, তোমার কানের কাছেও ওটা কি ছিল? ছায়ার মতো, কিন্তু চোখ দেখা যাচ্ছিল। জল জল করছিল মুখ, মুখটা কাকের মতো। কি ছিল মা ওটা? আমাকে বাঁচাও মা, আমাকে নিয়ে যাবে ওটা, আমাকে যেতে দিও না। সানির কথা শুনে সানির মা তার ভয়ের কারণ বুঝতে পারেন। সানির পেছনে যে কালো ছায়াটি তিনি দেখেছেন, সেই কালো অবয়বটি তার কানে কানে বলেছে কথাগুলো। সানির মা খুব সাহসী কখনোই ছিলেন না, তবুও তিনি কোথা থেকে যেন প্রচন্ড সাহস পাচ্ছিলেন। মা বলে কথা, ছেলের জন্য মায়েরা যে মরতেও ভয় করে না। সানিকে তিনি নিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেন। নিজের রুমে গিয়ে তিনি তার বোনকে ফোন করে সব জানান। আমি আমার মায়ের কথা বলছি। সানির মা অর্থাৎ আমার খালা আমার মাকে সব জানান। আমার মা আমাকে জানান বর্তমানে সানির অবস্থা অনেক বেশি খারাপ। বেশ মোটাসোটা গড়নের ছেলে ছিল সে, এখন সে একেবারে শুকিয়ে গেছে। প্রতিদিন বিকেলে ছাদে যেতে না দিলে নিজেকে আঘাত করে সে। ছাদে ওঠে পাখি মারার টোপ নিয়ে, সেই টোপ ব্যবহার করে কাক শিকার করে সে। সানির অসহায় ও অসুস্থ মায়ের এসব দেখা ছাড়া কোনো কিছুই করার নেই। বাড়ির এখানে সেখানে কাক পাওয়া যায়, কোনটা অর্ধ খাওয়া, আবার কোনটা দেখে মনে হয় জীবিত। কাছে গেলেই হয়তো এক্ষুনি উড়ে যাবে, কিন্তু কাছে গেলেও উড়ে যাচ্ছে না, কারণ সে মৃত। হুজুর, আমার খালা খুবই অসুস্থ হয়ে পড়েছেন। ওনার চিকিৎসাও বন্ধ সানির এই অবস্থার জন্য। যদি কিছু করা না যায় তাহলে তিনি মারা যাবেন, সাথে সানিও। আপনি আমাদের সাহায্য করুন দয়া করে। সানির খালাতো ভাইয়ের কাছে সানির ঘটনা শোনার পর আমি মনে মনে অনেক কিছুই ভাবতে থাকি। এমন কিছু আগে কখনোই শুনিনি আমি। সব দিক বিবেচনা করে দুইজন ব্যক্তির কথা বলা আমার মাথায় আসে। প্রথম ব্যক্তি সানির বাবা। তিনি ওই বাড়ির ব্যাপারে কিছু তো অবশ্যই জানতেন। তিনি সেই বাড়িতে কাউকে যেতে নিষেধ করেছেন। দ্বিতীয় ব্যক্তি রমিজ মিয়ার বাবা। সেও একই কথা বলেছে। আমার ধারণা যদি সত্যি হয় তাহলে এই ঘরের ইতিহাস জানাটা খুবই প্রয়োজন, কারণ এর মধ্যে সানির বর্তমান অবস্থার কারণ লুকিয়ে আছে। আমি সানির খালাতো ভাইকে বলি সময় করে আমি রমিজ মিয়ার বাবার সাথে দেখা করতে চাই। সানির ভাই রাজি হয়। সব কথা শেষ করে সানির ভাই সেদিন চলে যায়। আমিও আমার হাতে থাকা কাজগুলো দ্রুত শেষ করতে শুরু করি। 3-4 দিন পর সানির ভাই আবার আসেন আর জানান সানির অবস্থা নাকি আরো বেশ খারাপ হয়ে গিয়েছে। গতকাল নিজের মায়ের হাতে কামড় বসিয়ে দিয়েছে সানি, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমিও 7-5 না ভেবে সানির ভাইয়ের সাথে সানির বাবার সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়িতে পৌঁছে রমিজ মিয়ার দেখা পাই। রমিজ মিয়ার কাছে তার বাবার সাথে দেখা করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করলে রমিজ মিয়া আমাদেরকে তার বাবার কাছে নিয়ে যান। রমিজ মিয়ার বাবাকে সব খুলে বলার পর তিনি বলেন, এই বাড়ি অনেক কিছু সাক্ষী।
আমি এসব শুনেছি আমার বাবার কাছে। তখন এই বাড়ির মালিক ছিলেন সানির দাদা। ইংরেজ যুগ, সানির পূর্বপুরুষেরা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণকারী এক বংশ। যুদ্ধের মাঝ সময়ে ইংরেজরা সানির বাড়ি দখল করে নেয়। ক্রান্তিকারী ভাইদের ধরে সেই বাড়িতে অত্যাচার করা হতো নানান ধরনের অমানবিক উপায়ে। সেই বাড়ির ভেতরে বন্ধ একটা কামরা রয়েছে, যা ছিল তৎকালীন ইংরেজদের টর্চার সেল। এই জন্যই সেখানে জানালা ছিল না। তাদের টর্চার এতটা অমানবিক ছিল যে সেই দৃশ্য দেখে যে কারো রুহ কেঁপে উঠবে। শরীরে বল্লম ঢুকিয়ে কষ্ট দিয়ে রেখে দিত ক্রান্তিকারী ভাইদের, কিন্তু মৃত্যুদান করত না ওরা। মৃত্যুর ভিক্ষা চাইলেও তাদের জীবিত রাখা হতো। অবশেষে শরীরে আগুন লাগিয়ে মেরে ফেলা হতো তাদের। যুদ্ধ প্রায় শেষের দিকে। তখন ইংরেজরা তাদের পরাজয় বুঝতে পেরে সরতে শুরু করেছে। তখন তারা অত্যাচারের সাথে শয়তানের সাহায্যের আশ্রয় নেয়। পুরনো আমলের শয়তানের উপাসনা করা কুসংস্কার ছিল না। বাংলায় একটা প্রবাদ আছে, যা রটে তা কিছুটা হলেও ঘটে। সানিদের বাড়িটায় তারা শয়তানের উপাসনা করে সেই বাড়িটাকে একটা জলজ্যান্ত জাহান্নাম বানিয়ে ফেলে। এরপর তারা সেই বাড়ি থেকে চলে যায়। ক্রান্তিকারী ভাইরা ভাবে ইংরেজরা নিজেরাই যেহেতু চলে গেছে বাড়ি ছেড়ে, তার মানে এটা তাদের একটা বিজয়। সানিদের দাদা বাড়ি আবার ফেরত আসে সানিদের কাছে। ক্রান্তিকারী ভাইয়েরা সেই বাড়িটিকে নিজেদের একটি অস্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চাইলে সানির পূর্বপুরুষেরা খুশি হয়ে ওনাদের অনুমতি দেন। কিন্তু কে জানতো যে ঘটনা অন্যদিকে মোড় নেবে। কিছুদিন থাকার পর হঠাৎ বাড়ি থেকে এক এক করে ক্রান্তিকারী ভাইয়েরা গায়েব হতে থাকে। প্রথমে সবাই ভেবেছিল যে এটা হয়তো ইংরেজদের কোনো ষড়যন্ত্র। মুখে মুখে কথাটা রটতে থাকে। কেউ বলে বাড়িতে ভূত আছে, আবার কেউ বলে হিংস্র কোনো পশুর কাজ এগুলো। কেউ বলে কালো জাদু, কেউ বলে শয়তানের অভিশাপ। কিন্তু আস্তে আস্তে আসল ঘটনার ওপর থেকে পর্দা সরতে শুরু করে। ইংরেজদের বানানো টর্চার সেল আসলে একটা গুদাম ঘর। সেখানে কারো যাওয়া হতো না একেবারেই। এদিকে একের পর এক ক্রান্তিকারী ভাইয়ের গায়েব হবার সাথে সাথে সেই স্টোর রুম থেকে পচা লাশ পচা দুর্গন্ধ আসতে শুরু করলো। অথচ সেই গুদাম ঘর ছিল বাইরে থেকে তালা দেয়া, আর চাবি ছিল শুধুমাত্র বাড়ির কর্তার কাছে। বাড়ির কর্তার কানে দুর্গন্ধের খবর পৌঁছানোর সাথে সাথে ঘরের দরজা খোলা হয়। আর ঘরের ভেতরে যা অবস্থা ছিল সে এক বিভীষিকাময়। ঘরের ভেতর লাশের স্তূপ তৈরি হয়ে গিয়েছিল হারিয়ে যাওয়া ক্রান্তিকারী ভাইদের। ঘরের মেঝে আর দেয়ালে ছিল নানান রকম শয়তানের চিত্র আঁকা। সকলেই বুঝতে পারে যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। কয়েক গ্রাম পার করে একজন ওঝা আনা হয় বাড়িতে। ওঝা আসেন, বাড়িতে এসে তিনি বসে যান আর ধ্যানে মগ্ন হয়ে পড়েন। 5-6 মিনিট পরে ওঝা হঠাৎ আসনের মাঝে আটকে উঠে চিৎকার দেন, আর ওনার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। কি হয়েছে জানতে চাইলে ওঝা বলেন, এ আমাকে কোথায় এনেছেন? এ খোদ শয়তান নিজে এসেছে। ঘটনার বিস্তারিত জানতে চাইলে ওঝার ভাষ্য মতে ইংরেজরা সেই গুদাম ঘরে শয়তানের উপাসনা করে নিকৃষ্ট এক শয়তানের পুনরুত্থান ঘটিয়েছে। এই বাড়ির উত্তরাধিকারী আর ওনাদের বংশ ব্যতীত যদি কেউ থাকে তাদের সবার মৃত্যু নিশ্চিত। আর বাড়ির মালিকের বংশধরেরা এই বাড়িতে থাকলে তাদের উপর অভিশাপ বর্ষণ করা হবে, আর এই শয়তানের মায়াজালে সবাই মারা পড়বে। এই কথা বলে ওঝা নিজের যান হাতে নিয়ে বাড়ি চলে যান। বাড়ির কর্তা চিন্তায় পড়ে যান। ক্রান্তিকারীদের দুর্গ হিসেবে বাড়িটাকে আর ব্যবহার করা হয়নি এরপর। এদিকে দূর দূরান্ত খুঁজে বাড়ির কর্তা একজন একান্ত সেবক মৌরবেগে খুঁজে বের করে নিয়ে আসেন। উনি এসে ওঝার সব কথা শোনেন, গুদাম ঘরটা পর্যবেক্ষণ করেন। উনি জানান এই বাড়িতে মোট 4 ধর্মের 85টি জিনের বাস, যারা একে অপরের বিরোধী। কিন্তু তাদের মাঝে একটা সুলাহ আছে। সুলাহ হচ্ছে এই বাড়ির মালিকের বংশকে তারা মারবে না, কিন্তু মরণ থেকে মুক্তিও দেবে না। এই কথাটার অর্থ কতটা গভীর বুঝতে পারছেন? সমাধান চাইলে হুজুর বলেন উনি আল্লাহর শক্তিতে এই ঘর চিরতরে বন্ধ করতে চান। বাড়ির সবাই ওনার সিদ্ধান্তের ওপর সম্মতি প্রদর্শন করেন। 2 দিন পর বাড়িতে কোরআন খতম শুরুর মাধ্যমে শুরু হয় হুজুরের কাজ। 5 দিন যাবৎ নাওয়া খাওয়া ভুলে হুজুর ও তার সাথীরা মিলে লাগাতার কাজ করতে থাকেন। ওনারা পালা করে কাজ করতেন। একজন কাজ করার পর আর একজন কাজে যেতেন। একজন ফিরে এসে খেয়ে বা বিশ্রাম করে আবার যেতেন। তাবিজের পর তাবিজ নিয়ে আসা হয়। বাড়ির চারিদিকে ঘেরাও করে টানা 5 দিন আগুন জ্বালানো হয়েছিল। অবশেষে 5 দিন পর সেই দরজা আজীবনের মতো বন্ধ করে দেওয়া হয়। কাঠ আর পেরেক দিয়ে সাথে লাগানো হয় প্রকাণ্ড এক তালা। দরজার চারপাশে নানা রকমের আয়াত লেখা কাগজ তাবিজে পুড়ে লাগিয়ে দেওয়া হয়। ঘর বন্ধ করার আগে মৌলভী সাহেব আলকাতরা ব্যবহার করে সমস্ত শয়তানি চিত্র ও নকশা ঢেকে দিয়েছিলেন। যাবার আগে হুজুর বলে যান এই ঘরের সমস্যা সমাধান হলেও এই ঘরে কারো বসবাস না করাই উত্তম। অবশেষে সকলেই হুজুরের কথা মেনে নিয়ে ওনাদের পূর্বপুরুষের ঘর ছেড়ে অন্যত্র চলে যান। এই ছিল অভিশপ্ত ঘরের ইতিহাস।
এবার সানির বাবার জন্মের ইতিহাস। অনেক বছর কেটে গেছে, উত্তরাধিকার সূত্রে সেই বাড়িটি এখন সানির দাদার। তার একজন পুত্র সন্তানের খুব আকাঙ্ক্ষা ছিল। ওনাদের এত ধন সম্পদ কে ভোগ করবে আর কেই বা সামলাবে, এসব চিন্তা করে উনি ব্যতিব্যস্ত হয়ে পড়েন। ওনার একজন কন্যা সন্তান থাকলেও উনি পুত্র সন্তানের আশায় ব্যাকুল। পুত্র সন্তানের লোভে উনি এহেন কাজ নিয়ে যা করেননি, দূর দূরান্ত খুঁজে এক তান্ত্রিক বাবার সন্ধান নিয়ে আসেন। কতটুকু অন্ধ হলে একজন মুসলমান ব্যক্তি একজন তান্ত্রিকের সাহায্য নেয় ভাবতে পারেন। লোভ আর প্রাপ্তির আকাঙ্ক্ষায় মানুষ যেমন অমানুষ হয়ে পড়ে, তেমনি অন্ধ হয়ে যায়। তান্ত্রিক সানির দাদাকে জানায় যে এই কাজ করলে ক্ষতির সম্ভাবনা আছে, কিন্তু সানির দাদা তার কথায় কর্ণপাত করেনি। তান্ত্রিক তাকে জানায় যেহেতু এই সন্তান ভগবানের ইচ্ছাতে হবে না, সেহেতু তাকে একটা যজ্ঞ করতে হবে, যা করতে হবে এমন জায়গায় যেখানে ইতোমধ্যে শয়তান উপস্থিত আছে। সানি দাদা তাদের পৈতৃক নিবাসের কথা লোকমুখে অনেক শুনেছিল, শয়তানের বন্দির কথাগুলো সে লোকমুখে শুনেছে। সে তান্ত্রিকরা তাদের পুরনো ভিটেতে নিয়ে যায় এবং লোকবল লাগিয়ে গুদাম ঘরের দরজা খুলে দেয়। তান্ত্রিক যজ্ঞ শুরু করে আর কয়েক ঘন্টা পর যজ্ঞ শেষে জানায় জলদি তার ঘরে পুত্র সন্তানের আবির্ভাব ঘটবে। কয়েক মাস পর সানির দাদার ঘরে সুখবর আসে। অবশ্যই পুত্র সন্তান প্রাপ্ত হয় সানির দাদা, কিন্তু পুত্র সন্তানটি যেন কিছুটা অস্বাভাবিক ছিল অন্য সকল বাচ্চাদের চেয়ে। সে কয়েক মাসের ভেতর হাঁটা শিখে যায় এবং কথা বলা পর্যন্ত শিখে যায়, কিন্তু তার কথাগুলো ছিল অতি প্রাকৃত, মানুষ মারা, ভর করা, এসব। এহেন অবস্থা দেখে ভয়ে সানির দাদা সেই তান্ত্রিকের শরণাপন্ন হন। তান্ত্রিক তাকে বলে সে আগেই বলেছিল, সাবধান করেছিল, খারাপ কিছু ঘটতে পারে। সৃষ্টিকর্তার অনিচ্ছায় জন্ম যেহেতু এই ছেলে, সেহেতু পরিণাম ভোগ করতেই হবে। এসব শুনে সানির দাদা ওনার কাছে সমাধান চাইলে উনি কিছু চালের গুঁড়া পড়ে দেন আর বলেন এই চালের গুঁড়া একটা মুরগিকে খাওয়াতে হবে, আর সেই মুরগিকে ওই গুদাম ঘরে বলি দিয়ে আসতে হবে অমাবস্যার রাতে। সানি দাদা সেই চালের গুঁড়া নিয়ে বাড়িতে আসে। অমাবস্যার তিথি ছিল 3 দিন পরে। চালের গুঁড়াটা উনি নিজের ঘরের এক কোণে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু কুদরতের যেন অন্যরকমই ইচ্ছা ছিল। ভাগ্যের ফেরে সেই চালের গুঁড়া পড়ে যায় সানির দাদার পুত্র সন্তান অর্থাৎ সানির বাবার হাতে। সে চালের গুঁড়া নিজেই খেয়ে ফেলে। সানির দাদা তখন ঘুমাচ্ছিলেন। কাগজ খচখচ আওয়াজে ওনার ঘুম ভাঙলে উনি দেখেন ওনার ছেলে সেই চালের গুঁড়া খাচ্ছে। উনি সাথে সাথে ছেলেকে নিয়ে তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক বলে যে যেহেতু ভুল হয়ে গেছে, সেহেতু এই শয়তান মানুষ ব্যতীত অন্য আর কোনো প্রাণীর বলি নেবে না। এখন তার মানুষ বলি চাই, শুধু বলি না, নিজ ইচ্ছায় বলি অর্থাৎ আত্ম উৎসর্গ। এই কথা শুনে সানির দাদার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। উনি বাসায় ফিরে সানির দাদিকে সবকিছু জানান। সানির দাদি বলে আল্লাহ কাছে দোয়া চাইতে আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে, কিন্তু কে জানতো সানির দাদির মনে অন্যরকমই এক খেয়াল আবির্ভূত ছিল। রাতের বেলা উনি তাহাজ্জুদে নামাজ পড়েন। সেদিন রাতে তাহাজ্জুদ শেষ করে নিজের ছেলের জীবন রক্ষা করতে চরম পাপের কাজ করলেন তিনি। বাইরে থেকে ভাড়া করে আনা কয়েকজন দাসীর সাহায্যে পঙ্গু অবস্থাতেই তিনি গুদাম ঘরে নিজেকে উৎসর্গ করলেন। নিজের জীবন নিজের ছেলের জীবনের জন্য দান করে গেলেন। সানির দাদির লাশ পুড়িয়ে ফেলা হয় তান্ত্রিকের পরামর্শে। এরপর থেকে সেই ঘরটি বন্ধ। প্রিয় লিসেনার্স, আমি সিফাত আলম ঘটনার এই পর্যায়ে কিছু কথা বলতে চাই। রুকাইয়া, এক্সরসিজম, ভূত মাথা কাটানো, এই 3 শব্দের সাথে আশা করি আপনারা সকলেই পরিচিত। এই 3টি শব্দ ভিন্ন হলেও এর অর্থ একটাই। এর অর্থ ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে কোন শয়তানি শক্তিকে পরাস্ত করা। এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই ঘটনার বাকি অংশে 3 ধর্মের 3 জন মানুষ একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সানিকে আরোগ্য করার চেষ্টা করেছেন, যা আপনারা জানতে পারবেন ঘটনার 2য় পার্টে। ঘটনার 2য় পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবেন মোহাম্মদ সাবিত আলম আগামী কোনো এপিসোডে। আর অনেক বড় বিধায় একেবারে সম্ভব হয়ে ওঠেনি ঘটনাটি শেয়ার করা। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। You are welcome to Boot FM Network. Please subscribe our channel for more videos. যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটির প্রথম পর্ব ইতোমধ্যেই আপনারা মোহাম্মদ সিফাত আলমের পাঠানো ঘটনার মাধ্যমে জানতে পেরেছেন, আর আমি এর 2য় পর্ব পাঠানোর মাধ্যমে ঘটনাটির প্রথম অধ্যায়ের সমাপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কি ভাবছেন প্রথম অধ্যায় কেন বললাম? শুনতে থাকুন, জানতে পারবেন। ঘটনাটি কে কখন কোথা থেকে সংগ্রহ করেছে তা আপনারা জানেন, তাই নতুন করে আর সেদিকে যাচ্ছি না। ভেবেছিলাম কিছুদিন পর 2য় পর্ব নিয়ে হাজির হব।
ঋতু পরিবর্তনজনিত কারণে জ্বর, সর্দি, কাশি এসবের জন্যই মূলত সময় নিতে চাচ্ছিলাম। কিন্তু পরে ভাবলাম আপনাদেরকে অপেক্ষা করানোটা আসলে অন্যায় হয়ে যাবে, তাই সবকিছু ভুলে লিখতে বসলাম। ঘটনার ভেতরে ভুল ত্রুটির জন্য আমি শুরুতেই রাসেল ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন প্রবেশ করা যাক ঘটনাটির দ্বিতীয় পর্বে। বলছেন হুজুর, সানির বাবার সেই বাড়িতে যাবার পর থেকেই সানির মধ্যে যে পরিবর্তনগুলো দেখা যায় সেগুলো আমাকে বেশ ভাবিয়ে দিচ্ছিল। তাছাড়া সানির বাবার এই বাড়ির ব্যাপারে আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেটাও বেশ খারাপ কিছুর দিকেই ইঙ্গিত করছে। অচেতন অবস্থাতেই মনে প্রশ্ন জাগে, তাহলে কি বাড়ির সেই বন্ধ রুম কোনোভাবে সানি বা আব্রাম কেউ খুলেছিল? রুম খুলে দেওয়ার জন্যই এমন কিছু ঘটেছে কিনা সেটা তারা বুঝতে পারছিল না, হিসাব মেলাতে পারছিল না কিছুতেই। রমেজ মিয়ার কথায় ওই রুম খোলারও কোনো আভাস পায়নি। সানির খালাতো ভাই এমন ব্যাপারে তেমন কিছুই জানতো না। তার সাথে গিয়েই আমি কিছুক্ষণ আগেই যা জানার জেনেছি। সেও আমার মতো চিন্তায় মশগুল, কি বলবে না বলবে, কোথা থেকে শুরু করবে, কোনো কিছুই সেও বুঝতে পারছিল না। রমেজ মিয়ার বাবার সাথে আরো বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেও তেমন একটা সুবিধা করতে পারলাম না। বাড়ির ভেতরে না গিয়ে কিছু বোঝারও উপায় নেই, কেননা কারো কোনো কথা শুনে সম্পূর্ণ ব্যাপার বোঝা সহজ কাজ নয়। সচক্ষে না দেখে আমি সানির ব্যাপারে কোনো সাহায্য হয়তো বা করতে পারবো না। তাই রমেজ মিয়ার বাবাকে বাড়ির ভেতরে গিয়ে সবকিছু দেখে আসার ব্যাপারে জানাই, কিন্তু উনি কিছুতেই রাজি নন। বারবার শুধু সানির এই অবস্থার কথা বলে আমাদেরকে বারণ করতেই থাকেন। আমি ওনাকে অভয় দিলেও কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। শেষমেশ সেদিনের মতো চলেই আসতে হলো। বাড়িটা আর ঘুরে দেখা হলো না। সেদিন রাতে সানির সাথে আরো কিছু ঘটনা হয়েছিল কিনা সেটা জানানোটাও খুব জরুরি, কেননা সম্পূর্ণ না জেনে কোনো কিছুর গভীরে পৌঁছানো সম্ভব নয়। সানির সাথে সেদিন তার বন্ধু আব্রামও ওই বাড়িতে এসেছিল। আমি সানির খালাতো ভাইকে আব্রামের খোঁজ নিতে বলি আর আব্রামের সাথে দেখা করতে যাওয়াটারও ইচ্ছা প্রকাশ করি। সানির ভাই আমার থেকে ৩-৪ দিনের সময় নিয়ে আব্রামকে খোঁজে, কেননা সানির সাথে কথা বলে কোনো লাভ নেই। সে এখনো নিজের মধ্যে নেই। টোপ দিয়ে কাক শিকার করাই তার নেশা। কাক শিকার করে আর কাক নিয়ে বসেও থাকে। অবাক করা ব্যাপার হচ্ছে, আমি যেদিন সানিকে দেখতে যাই সেদিন ছাদে গিয়ে দেখি সানির হাতে কাঁধে অনেক বড় বড় 3টি কাক বসে আছে। পূর্ণবয়স্ক কাক যে এভাবে পোষ মানতে পারে এটা আমার অজানা ছিল। আমি সানির কাছে যেতেই কাক 3টি প্রচন্ড জোরে ডানা ঝাপটে উড়ে যায়। সানির সাথে সাথেই আমার দিকে প্রচন্ড রাগ নিয়ে তাকায়। মুহূর্তের মধ্যে তার চোখ রক্তবর্ণ ধারণ করতে শুরু করে। আমাকে সানি বলে, তোর জন্য এরা চলে গেছে। আমি তোর কি হাল করতে পারি জানিস? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায় এক্ষুনি। তুই এখানে থাকলে ওরা আমার কাছে আসবে না। এখান থেকে দ্রুত চলে যা, আর কখনো আসবি না, ভালো হবে না বলে দিচ্ছি। সানির কথাগুলো অস্বাভাবিক ছিল না মোটেই। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে প্রচন্ড পরিমাণ রাগান্বিত, কিন্তু তার কথাবার্তা ছিল কেমন শান্ত প্রকৃতির। এমন কিছুর অভিজ্ঞতা এর আগে আর কখনো হয়নি। অবাকই হলাম বেশ, কারণ সাধারণত যাদের সাথে এমন হয় বা অন্য অর্থে যাদের ওপর খারাপ কিছুর ছায়া থাকে তারা খুব রাগারাগি করে আর তাদেরকে আয়ত্তে আনা খুব কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সানির ক্ষেত্রে এমন কিছু দেখলাম না। সারাদিন এভাবে ছাদে থাকে সানি। সানির মায়ের সাথে দেখা করলাম। আব্রামের খোঁজ পেতে পেতে সানির ব্যাপারে তথ্যগুলো আগেই সংগ্রহ করে নেওয়ার জন্য সেদিন গিয়েছিলাম সানিদের বাড়িতে। সানির মায়ের কথাগুলো আমার কাছে বেশ রহস্যজনক মনে হলো। তিনি বলেন, সানির আচরণ স্বাভাবিক, আবার কখনো অস্বাভাবিক। আগের তুলনায় কথাও কম বলে, আর আমার চিকিৎসার ব্যাপারে ওইদিক সেদিক যাচ্ছে। তবুও কেমন যেন আমার কাছে অচেনা লাগে। কখনো মনে হচ্ছে এ আমার ছেলে নয়, কারণ আমার সাথে সে মাঝে মাঝে রোবটের মতো আচরণ করছে। হু হা কথা বলা ছাড়া আর তেমন কোনো উত্তর দেয় না। মাঝে মাঝে আমার জন্য নিজেই রান্না করে। ভার্সিটির ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এলে সে আগে এটা করত। এতে অবাক হওয়ার কিছু নেই। অবাক করা ব্যাপার অন্যটা। আমরা খেতে বসলে আমি ওকে খাইয়ে পরে নিজে খাই। মাঝে মাঝে সে সম্পূর্ণ খাবার একাই খেয়ে ফেলে। আমাকে বলে আমার জন্য রান্না করেছে, কিন্তু আমাকে না দিয়েই খেয়ে ফেলে। এই জন্যই মাঝে মাঝে মনে হয় ও আমার ছেলে সানি নয়। কিন্তু যখনই এমন মনে হয় তখনই আবার এমন কিছু করে যার জন্য আমার আবার মনে হয় এটাই আমার ছেলে সানি। আমার খুব খেয়াল রাখে। রাতে নিজের রুমে পর্যন্ত ঘুমায় না। আমার বিছানার পাশে একটা চেয়ারে বসে থাকে। আমার যা যা প্রয়োজন এনে দেয়। আমার এই অবস্থা দেখে মাঝে মাঝে চোখের পানি ফেলে। সবকিছুই স্বাভাবিক। আগে অল্প অল্প রাগ করত, এখন সেটাও করে না।
তবে বাসায় কোনো মানুষ এলে তাকে আবার পছন্দ করে না। আগে বাসায় কেউ এলেই খুশি হতো, এখন বিরক্ত হয়। আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে তাহলে ছোট ভাই মনে করে মাফ করে দিয়েন। আমি জানি ওর মানসিক অবস্থা ভালো না। আমি চাচ্ছিলাম একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের কাছে ওকে নিয়ে যাব। আপনাদেরকেও চেষ্টা করতে বারণ করব না। যেটাতে আমার ছেলের ভালো হয় সেটাই হোক। আমার ছেলে ভালো হলেই ভালো, আর কিছু চাইব না আমি। সানির মায়ের কথাগুলো শুনে কিছুটা আবেগ আপ্লুত হয়ে যায়, কিন্তু ওনার কথাগুলো খুবই বিদঘুটে লাগছিল। তবে এখানে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি, কারণ কারো ওপর খারাপ কিছুর প্রভাব বা ভর করলে তার নিজের মায়ের জন্য চোখের পানি ফেলার কথা না। মানে সম্পূর্ণ ভর এখনো করতে পারেনি। আবার মনে অন্য সন্দেহ হচ্ছে, ইচ্ছে করেই সানি সব করছে না তো? সাথে সাথেই তার সাথে কাকের বন্ধুত্বের কথা মনে হয়ে গেল, আর সেদিন রাতে সানির মায়ের সাথে দেখা করে সেই ছায়ামানবের কথাও মনে চলে এলো। সে ইচ্ছা করে এমন কিছু করছে না তাহলে? আসলে আমার মাথাটাও কাজ করছে না। আমি আজ পর্যন্ত যা দেখেছি সবকিছুই কেমন যেন বিপরীত লাগছিল। সানির সাথে কোনো কিছুই কেমন মেলাতে পারছিলাম না। আমার হাতে শুধু এখন সানির সমস্যাই নেই, সাথে আরো দুটি সমস্যা আছে। আমি কোনো দিকেই মন দিতে পারছিলাম না। ভাবছিলাম ওই দুটি সমস্যার সমাধান দ্রুত করে ফেলতে পারলে সানির সমস্যায় মন দেয়া সহজ হবে। এমন কথায় পরে আসি। প্রায় 1 সপ্তাহ পর সানির খালাতো ভাইয়ের কোনো দেখাই নেই। মনে মনে বেশ চিন্তায় পড়ে গেলাম। আজ 9ম দিন। সানির ভাই আব্রামের খোঁজ নিয়ে এসেছে। বাইরে একটি স্থানে আব্রামের আমাদের সাথে দেখা করতে আসার কথা। আমরা নির্ধারিত স্থানে গিয়ে দেখি সঠিক সময়ের আগেই সে উপস্থিত। আব্রাম সানির এমন অবস্থা সম্পর্কে অবগত ছিল কিনা তা আমার জানা নেই। তার সাথে কথা বললেই বুঝতে পারবো যে সে কিছু জানে কিনা। তার বাসায় গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করি সে সানির বর্তমান অবস্থার ব্যাপারে কিছু জানে কিনা। সে কোনো উত্তর না দেয়ায় আমি তাকে সব জানাই। আমি তাকে সব জানানোর পর লক্ষ্য করি সে বেশ ভয় পাচ্ছে। সে আমার কথা শুনে আমাকে বলে সে সবই জানে। সানির সাথে সে দেখাও করেছে, কিন্তু ভয় নাকি সে কাউকে কিছু বলেনি। আর সানির সাথে সব রকমের যোগাযোগ বন্ধের পাশাপাশি নিজেকে সবার থেকে আড়ালও করে রেখেছে। কিন্তু নিজেকে আড়াল করলেই কি সব সমস্যার সমাধান হয়? হয় না। আব্রাম জানায় সানির সাথে যেদিন দেখা করেছিল সেদিন সে প্রচন্ড ভয় পেয়েছিল, আর তার ভয়কে আরো বাড়িয়ে দেয়া হচ্ছে কোনোভাবে। কিভাবে সেটা বলেনি। আব্রামের বাবাও বেশ চিন্তিত। সানির ভাই আব্রামের বাবার সাথে এখন পর্যন্ত ঘটা সব ঘটনাই শেয়ার করেছেন। তিনি জানতেন সানির সাথে আব্রাম কিছুদিন আগে সানির বাবার ওই বাড়িতে গিয়েছিল। তারপর থেকে সে ভয় পেতে শুরু করে, আর তাই আব্রামের বাবা আমার সাথে দেখা করতে চেয়েছেন। কারণ আমার অজানা। জানার উপায় একটাই, ওনার সাথে আমাকে দেখা করতে হবে। আমি সানির ভাইকে জানাই আমি 2 দিন পরেই যাব আব্রামের বাড়িতে। 2 দিন কেটে যায়। এই 2 দিনে কিছু ছোট ছোট ঘটনা প্রত্যক্ষ করেছে সানির ভাই। না, এগুলো তার সাথে ঘটা কিছু নয়। তাকে আমি জানিয়েছিলাম আমার বাকি 2 সমস্যা আমি সমাধান করে ফেলতে যাচ্ছি। তারই প্রেক্ষিতে কিছু ছোট ছোট ঘটনা এগুলো। এসব বলার প্রয়োজনীয়তা অনুভব করছি না। সানির ভাই আমার বদলে এই সমস্যার সমাধানের জন্য আমার বাবাকে চাচ্ছিলেন মনে মনে। আমি বুঝতে পারছিলাম, কিন্তু কোনো উপায় তো ছিল না। আর তাই আমার উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। আস্তে আস্তে তার ভরসা বাড়তে থাকে। অবশ্য এর কারণও আছে, কারণ জানবো একটু পরে। আমি সানি ভাইয়ের সাথে চলে যাই সানির বন্ধু আব্রামের সাথে দেখা করার জন্য। আব্রামের বাসায় গিয়ে আমি তার রুমে যাই। আমাকে দেখে সে কিছুটা ইতস্তত বোধ করলেও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। তার কাছে সেদিনের ঘটনাটি জানতে চাইলে সে বলে, সেদিন রাতে আমার সাথে তেমন কিছু ঘটেনি। আমার এমনিতেই খুব ভালো ঘুম হয়। আমি সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করায় ক্লান্ত ছিলাম, তাই শুয়েই ঘুমিয়ে যাই। মাঝরাতে একবার প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য উঠি। আশেপাশে বেশ কিছু কাকের ডাক কাঁকা শুনতে পাচ্ছিলাম। স্বাভাবিকভাবে নেই আমি এসবে পাত্তা না দিয়ে আমি নিজের মতো এসে ঘুমিয়ে পড়ি। সকালে সানির রুমে গিয়ে মৃত কাক দেখে বেশ অবাক হই। রাতে কাকের আওয়াজ শুনেছিলাম জন্য ব্যাপারটিকে তেমন একটা সন্দেহজনক মনে হয়নি আমার। ভয় তখন লাগে যখন সানির বাড়ির রক্ষণাবেক্ষক রমিজ মিয়া এই বাড়িতে আমাদেরকে আর না থাকার জন্য জোরাজুরি করেন। আমি পুরাতন বাড়ি নিয়ে এমন রহস্যজনক অনেক কিছুই শুনেছি, তাই ভয় পাচ্ছিলাম। বাসায় এসে বাবাকে বাড়ির ব্যাপারটি বলি। বাবাও কিছুটা অবাক। জানালাবিহীন রুম, বন্ধ রুম, এসব শুনে বাবাও আমাকে সেখানে যেতে নিষেধ করে দেন। এর কয়েকদিন পর পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। কিছুদিন পর আমি বেশ কিছু স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে আমার সামনে প্রায় দিনই কাক চলে আসে। কাকের চোখ থাকে একেবারে লাল। স্বপ্নটা সব সময় চাঁদনি রাত নিয়েই দেখতাম।
স্বপ্নে আমি দেখতাম আমি সানির বাবার সেই বাড়িতে আছি, আর জানলা দিয়ে চাঁদের আলোয় গাছের বিভিন্ন স্থানে কাক বসে থাকতে দেখতাম। একেবারে কালো দেখা যেত, কেননা কাক এমন ভাবে গাছে বসে থাকতো যে তার ঠিক অপর দিকেই চাঁদের অবস্থান থাকতো। কাকের অবয়বটা শুধু দেখা যেত, আর সাথে জ্বলতে থাকা লাল টকটকে চোখ। একটা পাখির চাউনি যে এত ভয়ঙ্কর হতে পারে তা কোনোভাবে আমার জানা ছিল না। স্বপ্নগুলো দেখে আমি প্রতিনিয়ত ঘুম ভেঙে উঠতাম। আমি কিছুতেই এসব ভুলতে পারতাম না। সারাক্ষণ আমার মাথায় এসব ঘুরতে থাকতো। সানির সাথে এসব নিয়ে আলোচনা করার জন্য আমি তার বাসায় গিয়েছিলাম। সানি ওর মায়ের সাথে আমার সাথে স্বাভাবিক ব্যবহারই করেছে। ওর মা চলে গেলেও যে ও বাজে ব্যবহার করেছে এমনটা নয়। ওর মা চলে গেলে ওর মধ্যে কিছুটা পরিবর্তন হয়। ওর চোখ লাল হয়ে যায়, রাগে গজগজ করতে থাকে। আমাদের সাথে কিছুটা কথাবার্তা হয় স্বাভাবিকভাবেই। কথা বললে মনে হয় ও আসলেই সানি, কিন্তু তার চেহারা অন্য কথা বলে। এরপর থেকে আমার ভয় বেড়ে যায়, স্বপ্ন বদলে যেতে শুরু করে। আমি স্বপ্নে দেখি আমার লাশ পড়ে আছে সানিদের বাসায়, আমাদের দেখা সেই বন্ধ ঘরের ভেতরে, আর আমার সেই লাশ জল জলে চোখে কাকগুলো ঠুকরে ঠুকরে যেন খাচ্ছে। আব্রাম আরো কিছু কথা বলার আগে আমি তাকে থামিয়ে দিই। বলি, বন্ধ ঘরের ভেতর মানে? তোমরা ওই ঘর খুলেছিলে কোনোভাবে? আব্রাম চুপ করে বসে আছে, মুখ দিয়ে একটি শব্দও বের হচ্ছে না। আমি একটু ধমকের সুরে বললাম, কি হলো, কথা বলছো না যে? কথা বলো। তোমার চুপ থাকা তোমার জন্যই হানিকর হতে পারে, তা কি তুমি জানো না? যা জিজ্ঞাসা করলাম উত্তর দাও। আমার কথা শুনে আব্রাম মানে শুরু করলো। সাথে সাথে আব্রামের বাবা তাকে বাঘের মতো গর্জন করে ধমক দিয়ে তাকে সত্যি কথা বলতে বলে। আব্রাম কাঁদো কাঁদো গলায় বলে, হ্যাঁ, আমরা দরজা খুলেছিলাম। রমেশ মিয়ার কাছে চাবি ছিল না, তাই জন্য পাথর দিয়ে আঘাত করে তালা নষ্ট করেছিলাম। সানি আমাকে বারণ করেছিল, বলেছিল বাড়ি বিক্রি করার জন্য দরজা খুলতে হবে, এটা তেমন জরুরি বিষয় নয়, জায়গা মেপেই বিক্রি করা সম্ভব। কিন্তু আমি শুনিনি। আমি তাকে বলেছিলাম ভেতরে কি আছে না আছে না জানলে বাড়ি বিক্রি করার সময় সমস্যা হতে পারে। সানি বারবার বলেছিল পরে লোক লস্কর এনে খুলবে দরজা, কিন্তু আমার জোরাজুরিতে সে দরজা খুলতে রাজি হয়। ওই রুমের ভেতর তেমন কিছুই নেই। একটা টেবিলের চারপাশে 4টা বেঞ্চ, আর টেবিলের ওপর কালো কাপড় দিয়ে ঢাকা, দেয়ালে কালো কাপড় জড়ানো। আমরা সেগুলো সরিয়ে দেখি কি সব নকশার মতো আঁকা। ওই দরজা আমরা যে খুলেছি রমিজ মিয়াও জানতো না। আব্রামের কথা শুনে আমি বুঝতে পারি কেন সানির সাথে এমন কিছু হচ্ছে। আমি আগেই আন্দাজ করেছিলাম দরজাটা খোলা হয়েছে, কিন্তু মনে মনে চাচ্ছিলাম আমার আন্দাজ যেন ভুল হয়। আমি যেন শুনি ওই দরজাটি খোলাই হয়নি, কিন্তু আমি যা চাচ্ছিলাম না তাই আমাকে শুনতে হলো। আমি আব্রামের রুম থেকে বেরিয়ে আসার সময় আব্রাম কান্না শুরু করে। আমাকে বলে তার ভুল হয়ে গেছে এবং এসব কিছু থেকে সে মুক্তি চায়। আমি তাকে বলি, দেখো, তোমরা যা করেছো সেটা যে কত বড় ভুল করেছো সেটা আমার ক্ষমতা থাকলে আমি তোমাদের বুঝিয়ে দিতাম, কিন্তু সেটা বোঝার ক্ষমতা আমার নেই। আমি শুধু এইটুকু বলতে পারি, তোমরা সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ করে নিয়ে এসেছো। ওই বাসার ইতিহাস খুব খারাপ। কালো জাদু করা হতো ওই রুমে। ওই বাড়িতে সানির দাদি স্বেচ্ছায় সানির বাবাকে বাঁচানোর জন্য জীবন দান করেছিলেন। ওই বাড়িতে সানির পরিবার ছাড়া কারো থাকার অনুমতি ছিল না, কিন্তু একটি সমস্যার জন্য সানির বাবাকে বাঁচাতে তার মাকে মৃত্যুবরণ করতে হয়। এরপর থেকে সানির বাবাও ওই বাসায় আর থাকতে পারেননি। ওই বাড়ি শয়তানের। সানির দাদা নিজে ওই বাড়ি শয়তানকে দান করেছিলেন। সানির মা মারা যাবার পর ওই কথাটি শুধু রমিজ মিয়ার বাবা আর আমি জানি। রমিজ মিয়াকে তো চেনো, ওনার বাবা আমাকে বলেছেন এই কথা। সানির দাদা ওই বাড়ির শয়তানকে দান করেছিলেন, কেননা ওই বাড়ির ওই রুমে শয়তানের বাস। ওই বাড়িতে কেউ থাকতে পারে না। সানির বাবাকে বাঁচানোর জন্য সানির দাদি মারা যাবার পর সানির বাবার কিছু সমস্যা হতে থাকে। সানির বাবার বেঁচে থাকার কথা ছিল না। তাকে বাঁচানোর জন্য হুজুরের পরামর্শে তাকে সাথে নিয়ে সানির দাদা শয়তানের সাথে চুক্তি করে। এই জন্যই সানির বাবা বারবার বলছিল তার নাম থাকলেও ওই বাড়িটি তার নয়। আমার কথা শোনার পর আব্রামের বাবা সবটা জানার জন্য আগ্রহী হয়ে পড়েন। তাকে আমি সব খুলে বলতে যাব, এমন সময় তিনি আমাকে বলেন তার বাসায় একজন লোক আসবে যার এসব জানা খুব জরুরি। উনি কিছুটা ইতস্তত বোধ করে এই কথাটি বললেন। আমি তাকে কে আসবে জিজ্ঞেস করায় তিনি আমাকে অপেক্ষা করতে বললেন। আমাকে অপেক্ষা করতে বলে তিনি উঠে যান। আসার সময় আমার জন্য চা নাস্তা পাঠিয়ে দেন। আমি চায়ে চুমুক দিতে যাব, এমন সময় বাসার দরজায় ঘন্টা বেজে ওঠে। আব্রামের বাসায় কাজের লোক দরজা খুলে দেন। কালো আলখাল্লা পরিহিত একজন ব্যক্তি, গলার ওপর দিয়ে সাদা একটি কাপড় বুকের দুই পাশে ঝুলে আছে। গলায় একটি রূপালী চেইন পরা, যার সম্মুখে লাগানো খ্রিস্টিয়ানের ক্রস। হাতে ক্রস নিয়ে আমার দিকে এগিয়ে এসে আমাকে বললেন, আসসালামু আলাইকুম। আমি বেশ খুশি হলাম অন্য ধর্মের একজনের কাছ থেকে সালাম পেয়ে। আমিও খুশি হয়ে ওনাকে বললাম, ওয়ালাইকুম আসসালাম।
আব্রামের বাসার কাজের লোক ওনাকে বসতে বলে আব্রামের বাবাকে ডাকতে যান। আমি সেই খ্রিস্টান ব্যক্তি বেশ কিছুটা সময় নিজেদের মধ্যে কথা বললাম, পরিচয় দেয়া নেয়া করলাম। আব্রামের বাবা ততক্ষণে চলে এলেন। খ্রিস্টান ব্যক্তির কাছে ইশারা করে বললেন, আপনার সামনে বসা ব্যক্তিটি একজন প্রেস্ট। তিনি আমাদের জীবন বাঁচানোর জন্য অনেক বড় অবদান রেখেছেন। খুব ভালো একজন মানুষ। ওনার কর্মদক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, থাকবেই বা কেন। আজ এই সুস্থ স্বাভাবিক জীবনের পেছনে ওনার অনেক অবদান। বলতে পারেন আমাদের পরিবারেরই একজন উনি। ফাদার বা প্রিস্টের কর্মদক্ষতা নিয়ে কেন আব্রামের বাবার সন্দেহ নেই সেই বিষয়ে তিনি আমাকে তার অতীতের একটি ঘটনা বলেন। এসব কথা এই ঘটনার সাথে কোনো সম্পর্ক রাখে না বিধায় আমি এসব নিয়ে বাড়তি কিছু বলছি না। প্রতিটি মানুষেরই অধিকার তার নিজ ধর্ম পালন করার, আর সেই খ্রিস্টান ব্যক্তিটিকেও মোটেও অবিশ্বাস হয়নি আমার। অবশ্য এর কোনো কারণও নেই। যদিও আমরা ভিন্ন ধর্মের, তবুও পরস্পরের প্রতি থাকা সম্মান থেকেই এই কথাটি বলছি। সব শেষ কথা হলো, আমি সম্পূর্ণ ঘটনাটি দুজনকেই খুলে বলি। আমার কথা শুনে আব্রামের বাবার মুখ ভয়ে শুকিয়ে যায়। আব্রামের কি হয়েছে তা বোঝার জন্য আসা প্রিস্ট আব্রামের বাবাকে বলেন, আমার মন বলছে এটা অনেক বড় সমস্যা। আমি হুজুর ভাইয়ের কাছে অনুমতি না নিয়েই বলছি। সময় খুব কম, কারণ আমার বিশ্বাস উনি এ ব্যাপারে অবশ্যই অবগত আছেন। আমি চাই সানির সাথে দেখা করতে, কেননা আব্রামের এই অবস্থার পেছনে সানির বাড়ির এবং তার পরিবারের ইতিহাস একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। সানিকে সারিয়ে তুলতে পারলে আব্রাম সেরে যাবে। আব্রামের জন্য হলেও সানিকে আগে সারাতে হবে। তাই আমি হুজুর ভাইয়ের কাছে অনুরোধ করছি আমাকে সানির সাথে দেখা করতে নিয়ে যাবার জন্য। আমরা প্রত্যেকেই নিজেদের মতো চেষ্টা করলে কোনো ক্ষতি তো নেই। এতে করে কারো যদি উপকার হয় তাতেই আমাদের সকলের সফলতা। আমি কি কিছু ভুল বললাম ভাই? আমি ফাদারের কথার সাথে একমত প্রকাশ করি, কেননা আমি তো আমার চেষ্টা চালিয়ে যাবই, সাথে ফাদারও যদি চেষ্টা করেন আর তাতে যদি সানির উপকার হয় তাহলে তো এটা অবশ্যই ভালো ব্যাপার। সব দিক বিবেচনা করেই আমি ফাদারকে নিয়েই সানির বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আব্রামের বাবা যাই হয়ে যাক না কেন ওনাকে সব জানাতে অনুরোধ করেন। আমি ওনাকে কথা দিয়ে ফাদারকে নিয়ে বের হয়ে আসি। সানির বাড়িতে যাবার সময় সানির মা সানির রুমে যা যা দেখেছেন আর সানির সাথে যা যা ঘটেছে এবং ঘটছে সব ওনাকে খুলে বলি। বাড়িতে এসে ফাদার সানির মায়ের কাছ থেকে অনুমতি নিয়েই একা সানির রুমে গিয়ে তার সাথে দেখা করেন। সানির সাথে দেখা করে এসে তিনি আমার আর সানির মাকে বলেন, আমার মনে হচ্ছে ইতোমধ্যেই বেশ দেরি হয়ে গেছে। সব থেকে অবাক হলাম সানির চেহারায় রাগ, কিন্তু কথাবার্তা বেশ স্বাভাবিক। এটা আমার ভয়ের কারণ, কেননা এসব সচরাচর দেখা যায় না। আর এই দুটির অর্থ হতে পারে হয়তো সানির সাথে থাকা অপবিত্র শয়তান বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে, নয়তো সে সানিকে এখনো পর্যন্ত সম্পূর্ণ কাবু করতে পারেনি। কিন্তু কোনটা সঠিক তা আমি এখনই নিশ্চিত হয়ে বলতে পারছি না। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি কিছুদিনের মধ্যেই যত দ্রুত সম্ভব সানির ওপর একটা প্রাথমিক এক্সারসিজম করতে চাচ্ছি, আর আমি এই জন্য আপনাদের অনুমতি চাচ্ছি। ওনার কথা শুনে সানির মা বলেন তার ছেলের জীবন তার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, তার জন্য তিনি সবকিছু করতে রাজি। আমিও কিছুটা স্বস্তি পেলাম এই ভেবেছি আমি কিছুটা সময় পাবো এখন আমার বাকি 2 কেস সমাধান করার। আর রমিজ মিয়ার বাবার সাথে আরো একবার দেখা করা দরকার, সবকিছু ঠান্ডা মাথায় শুনে তা বোঝার জন্য। তাই আমি ফাদারকে বলি, আপনি 1 সপ্তাহ দয়া করে সানিকে দেখুন। আমার আরো কিছু ব্যাপারে পরিষ্কার ধারণার প্রয়োজন। আর আমার ওপর আরো 2টি পরিবার ভরসা করে আছে। তাদের সমস্যা খুব বেশি জটিল নয়। আমি সেগুলো যত দ্রুত সম্ভব শেষ করে সানির ব্যাপারে সম্পূর্ণ মনোযোগ প্রদান করব। সেই অনুযায়ী আমি কাজ শুরু করার আগে আমার এই ঘটনার আরো গভীরে যাওয়া দরকার। সেই কারণেই আমি আমার রাস্তায় সেসব জানার চেষ্টা করব বলে সানির মা ও ফাদারকে সবকিছু জানিয়ে বিদায় নিয়ে আসলাম। কিন্তু সানির সমস্যা সমাধানের আগে আমার হাতে আরো 2টি জিন ঘটিত সমস্যার কাজ রয়েছিল, যেগুলো আগে করা আমার জন্য বেশ জরুরি ছিল। প্রথম কাজটা করতে আমার প্রায় অর্ধেক দিন সময় লেগেছিল। এর পরের কাজটা ছিল 5 দিন পর। আর এর মাঝে আমি সেই কাজের প্রস্তুতি নিয়ে সানির বিষয়ে জানার চেষ্টা করি আল্লাহর গায়েবী মাধ্যমের দ্বারা। কিছু জিনিস জানতে পারি আমি। 4 দিন পার হয়ে যায়। 5 নম্বর দিন সকালে আমি আমার সকল জিনিসপত্র নিয়ে পরের কাজের জন্য বের হব। এমন সময় সানির খালাতো ভাইয়ের চিৎকার শুনতে পাই আমি আমার বাসার সামনে। আমি দরজা খুলে দেখি সানির ভাই হাঁপাচ্ছেন আর বলছেন, হুজুর, সানির অবস্থা খুব খারাপ। হিন্দি আর সংস্কৃতিতে কথা বলেও একদম মরার মতো ঘুমাচ্ছে, বাঁচানোকে। আমি ওনাকে শান্ত করে বলি, ভাইজান, আমার একটা কাজ আছে। আমি সেটা থেকে আমার মনোযোগ সরাতে চাই না। আপনি চাইলে আমার সাথে আসুন। আমার কাজ শেষ হবার পরে আমি আপনার কথা শুনবো। সানির ভাই আমার সাথে চলে এলেন। 2 দিন ব্যাপী আমি কাজ করলাম, আল্লাহর রহমতে সফল হয়ে গেলাম। এরপর আমি সেখান থেকে সানিদের বাসার উদ্দেশ্যে রওনা দেই। এদিকে আমার কাজ দেখে সানির ভাইয়ের আস্থা যেন আমার উপর আরো বেড়ে গিয়েছিল, যা আমি পরে আপনাকে জানাবো বলেছিলাম।
উনি আমাকে গত 7 দিনে কি হয়েছিল জানাতে চাইলে আমি ওনাকে বলি সানিদের বাসায় গিয়ে সব শুনবো। সানির খালাতো ভাইয়ের সাথে আমি সানিদের বাসায় যাই সানি ও সানির আম্মির সাথে দেখা করার জন্য। কিন্তু এবার ওদের বাসায় গিয়ে আমি যা দেখলাম সেই দৃশ্যগুলো কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছিল না। মনে হচ্ছিল রোদ উঠলেও রোদ এই বাড়িতে আসে না। ঠান্ডা আর নিস্তব্ধ বাসা। সানির মা ভয়ে রুমের এক কোনায় বসে জিকির করছিলেন। সানির রুম বন্ধ। সানিদের বাসার ড্রয়িং রুমে একজন হিন্দু তান্ত্রিক বসে আছেন যাকে আমি আগে কখনো দেখিনি। আমি সানির খালাতো ভাইকে জিজ্ঞেস করলাম, এমন কি হয়ে গেছে এই কয়দিনের মাঝখানে? সানির খালাতো ভাই বললেন, হুজুর, এই 7 দিনে অনেক কিছু করেছে। সানিকে আসলে কোন শয়তান আর কোন ধর্মের শয়তানে ধরেছে কিছুতেই বুঝতে পারছি না, দয়া করে সাহায্য করেন। আমি ওনার কাঁধে হাত দিয়ে ওনাকে সান্ত্বনা দিয়ে সম্পূর্ণ ঘটনা বলতে বলি। উনি আমাকে 7 দিনের ঘটনা বর্ণনা করলেন। 7 দিন আগে আপনি আপনার কাজ করে যাওয়ার পর ফাদার তার কাজ করতে ব্যর্থ হন। এর পরদিন রাতের ঘটনা, আমি খাওয়া দাওয়া শেষ করে খালাজানকে বলি সানির জন্য খাবার বেড়ে দিতে। সানির জন্য খাবার বেড়ে খালাজান আমাকে ডাক দেন। আমি খাবার নিয়ে সানির ঘরে প্রবেশ করতেই কিছু শব্দ শুনতে পাই, যেমনটা যে কোনো হিন্দি হরর ফিল্মে হয়ে থাকে, মানে সংস্কৃত ভাষা বা উচ্চারণ আমি কোনো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ সানি তার রুমে থাকা খাতা আর কলম নিয়ে খাতায় কিছু একটা লিখলো আর আমাকে হাতের ইশারায় ডেকে সেই খাতাটা দেখালো। সংস্কৃত ভাষায় কিছু লেখা। আমি একজন মুসলিম, সংস্কৃত আমি পড়তে জানি না, সেজন্য সেদিন রাতটুকু কষ্ট করে নির্ঘুম পার করে পরদিন সকালে আশেপাশের মন্দিরের খোঁজে বেরিয়ে পড়ি। অনেক মন্দিরে গিয়েও কোনো উপকার পায়নি। পুরোহিতগণ ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। অবশেষে আমি একটা মন্দির পেলাম যার বাইরে একজন ফকির বসেছিলেন সাধুর বেশে। ওনাকে আমি লেখাটা দেখালাম। উনি আকাশের দিক থেকে মুখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বালক, এটা দুষ্টের সচেতনতার বাণী। ও তোমাদের সাবধান করছে আর তোমাদের সাথে চ্যালেঞ্জ করছে। এই লেখা কে লিখেছে, কার উপর সেই দুষ্ট আসর করেছে, প্রাণ সংকট তার। আমি তান্ত্রিককে সবকিছু খুলে বললাম। তান্ত্রিক সবকিছু শুনে মাথায় হাত দিয়ে বললেন, হে ভগবান, দয়া করো সেই অবুঝ বালকের ওপর। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এখন করণীয় কি? উনি বললেন, উনি আমার সাথে যাবেন, কিন্তু কাজ হবার পর তাকে 3টা গোটা পাঠা আর 7টা কালো মোরগ দক্ষিণা দিতে হবে। যেহেতু আমি ওনাকে চিনি না, সেহেতু আমি ওনাকে বিলিভ করতে পারলাম না। আমি ওনাকে বললাম, সাধু বাবা, আমি আপনাকে নিয়ে যাব, কিন্তু আগে আপনার কাজ করার প্রক্রিয়া আমি দেখব। উনি হাসলেন আর বললেন, বালক, আমার উপর ভরসা রাখতে পারছিস না? তরিকা দেখবি আমার কাছে? তবে চল ভেতরে। রোজ এই মন্দিরে অনেক মানুষ আসে যাদের তোর ভাইয়ের মতো সমস্যা আছে। তুই বলবি কাকে সুস্থ করতে হবে, আমি তাকেই সুস্থ করব, চল। এই কথা শুনে আমি সাধু বাবার সাথে ভেতরে চলে গেলাম। 4-5 জন রোগী সেখানে ছিল। আমি একটা 6 বছরের বাচ্চাকে সিলেক্ট করলাম। সাধু বাবা তাকে এনে একটা গোল চক্রের মাঝখানে বসালেন। হিন্দিতে প্রশ্ন করলেন যে তার নাম কি। সেটা অন্যরকম স্বরে বলল সে বলবে না। সাধু বাবা তার কপালে তিলক এঁকে কিছুটা মন্ত্র পড়ে ছেলেটার দিকে ছুঁড়ে মারলেন। ছেলেটার মনে হলো যন্ত্রণায় লাফানো শুরু করলো। এক পর্যায়ে 2 জন এসে ছেলেটাকে ধরে ফেললেন আর সাধু তার কাজ করতে লাগলেন। আগুনের তাপ দেয়া, মারধর, রোদে দাঁড় করিয়ে রাখা, সবকিছু করার পর ছেলেটি সুস্থ হয়ে যায়। এরপর ছেলেটার বাবা দক্ষিণার জিনিস কিনতে চলে যান আর ছেলেটা মন্দিরে ভগবানের মূর্তির সামনে বসে থাকে। এরপর আমি সাধুকে আমাদের বাসায় নিয়ে আসি। বিকেল হয়ে যায় তখন। সন্ধ্যা নামতে সাধু বাবা ধূপ জ্বালিয়ে সারা ঘরে ছড়িয়ে দেন। ধূপ ছড়ানোর পর সাধু বাবা আমার কানে কানে বললেন, শোনো, এই ছেলের সাথে 1 না 2 না অনেক শয়তানের বাস। এই ছেলে বাঁচবে কিনা সন্দেহ, তবে আমি চেষ্টা করব। আমাকে ওর ঘরে নিয়ে চলো। আমি ওনাকে সানির ঘরে নিয়ে গেলাম। সানি সাধু বাবার দিকে তাকিয়ে ভারী পুরুষ কণ্ঠে বলল, তবু মৃত্যু মম প্রণাম। কিরে সাধু, তুই বুঝিসনি আমি কি বলছিলাম? এই কথা শুনে আমি সাধুকে জিজ্ঞেস করি, সানি যে কথাটা বলল এর অর্থ কি? সাধু বলল, তোমার মরণ হবে আমার জীবন পুনরুত্থান। অর্থাৎ শয়তানের পুনরুত্থান হবে যে শয়তান এতদিন যাবৎ সানির বহু পুরাতন পৈতৃক ভিটেতে বন্দী। মানে কারো জীবন যাবে। এই কথাটাই শয়তান বলছিল সাধুকে। এরপর সাধু আমাকে বলল, তুমি আমার সাথে এসো, ওর হাত পা বাঁধবো। আমার হাতে বভূত আছে, ও কিছু করতে পারবে না, এসো। আমি ভয়ে ভয়ে সাধুর সাথে গিয়ে সানির হাত পা বাঁধলাম। ও আসলেই কোনো বাধা দেয়নি। এরপর সেই সাধু সিঁদুরের বভূত আর কিসের যেন গুড়া সানির শরীরে মারতে লাগলো আর সংস্কৃত ভাষায় কি যেন পড়তে লাগলো। অনেকে বলে উনি নাকি হনুমান 40 পড়েছিলেন আর অনেকে বলেন অন্য কিছু। আমি আসলেই জানি না। ওনার মন্ত্র পড়া শেষ হলে সানি নিজের হাতের বাঁধন খুলে নেয় আর আবারও সেই বিভৎস গলায় বলে, শোন সাধু, তুই কেন, তোর মতো হাজার সাধু আমার কিছু করতে পারবে না। আর মাত্র কয়েকদিন,
এরপর আমি এর আত্মা নিয়ে যাব, পুনরুত্থান করব এই দেবতাকে, এই পরিবারের সকলের আত্মা নিয়ে যাব, কথা দিলাম। এই বলে সানি অজ্ঞান হয়ে যায়। সেই যে অজ্ঞান হলো আর চোখ খোলেনি। এর মাঝে আরো 4 দিন কেটে যায়, কিন্তু সানি যেন মৃত মানুষের মতো বিছানায় পড়ে থাকে। শ্বাস নেয় কিন্তু যেন জান নেই। এদিকে সেই সাধু বাবা রোজ সন্ধ্যায় এসে সানিকে দেখে যায় আর নানান রকমের মন্ত্র পড়ে সানিকে জাগাবার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। সন্ধ্যা হলেই ঘরের চারপাশে কাক এসে জড়ো হয়। বিভিন্ন প্রাণীর আওয়াজ পাওয়া যায় আশেপাশে। মনে হয় যেন কোনো জঙ্গলের মধ্যে আটকে গেছি আমরা, আর জঙ্গলের ভেতরে আমাদের মেরে ফেলার প্রস্তুতি চলছে। এদিকে সানির শরীর সাদা হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে গিয়েছিলাম 2 দিন আগে, এর আগের 5 দিনে এত কিছু হয়ে গেছে। এর মাঝে ফাদারও তার কাজ করে যাচ্ছেন রেগুলার। ফাদার এলে মাঝে মাঝে সানি ওঠে, আবার মাঝে মাঝে ঘুমায়। আমি সানির ভাইকে ফাদারের কাজের সম্পূর্ণ বর্ণনা বলার জন্য অনুরোধ করলাম। সানির ভাই আমাকে ফাদারের কাজের বর্ণনা দিলেন। আপনি যাবার দিন রাতের বেলা ফাদার প্রাথমিক এক্সোরসিজম করেন বলে চার্চ থেকে ওনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন বলে জানান। উনি চলে যাবার পর আমরা আমাদের জীবনের এই করুণ অবস্থা ভেবে আল্লাহর নিকট দোয়া করতে থাকি। প্রায় 30 মিনিট পর ফাদার ফিরে আসেন। উনি এসে সানির ঘরে চলে যান এবং সানির সামনে বাতাসে ক্রস আঁকলেন আর বাইবেলের ভার্স পড়া শুরু করলেন। ইন দ্য নেম অফ গড। উনি বাইবেলের ভার্স পড়া শেষ করে ঈশ্বরের দোহাই দিয়ে বলছি, তোমার নাম বলো এই ছেলেকে যারা পজেস করেছো। সানি কোনো সাড়া না দিলে ফাদার এবার হোলি ওয়াটার বের করে সানির উপর ছুঁড়ে মারেন আর সানি হুট করে বিছানায় বসে পড়ে আর ফাদারকে বলে, God, who is God? You shouldn't pray for God. Pray for the devil. I am devil. এই কথা শুনে ফাদার বুকে ক্রস আঁকেন আর সানি আবার বলে, কি এক্সারসাইজ করবেন ফাদার? ভালো কথা, করুন না। মানা করছে কি? কত সুন্দর একটা সময়, সন্ধ্যা হচ্ছে, বাতি জ্বলছে, আগরবাতির কি ঘ্রাণ, আহা। করুন করুন, এক্সারসাইজ করুন, আমি প্রস্তুত। কি কি প্রশ্ন করবেন একটু বলবেন? এই সময় এই সব কথা বলে সানি হো হো করে হেসে দিল। ফাদার অবাক হয়ে গেল এসব কথা শুনে। উনি রুম থেকে বাইরে এলেন। ওনাকে কেমন যেন অসুস্থ দেখাচ্ছিল। ওনার সাথে কি হয়েছে জিজ্ঞেস করতে উনি বললেন, আমার জীবনে আমি এমন কোল্ড ব্লাডেড ডেভিল আগে দেখিনি। আমার বাইবেলের ভার্সের কোনো প্রতিক্রিয়া ওর মাঝে নেই। ও এক্সারসাইজটা এনজয় করছে, কিভাবে সম্ভব? আমি ফাদারকে বললাম, ফাদার এমন তো হতে পারে এক্সারসাইজ করলে সে হেরে যাবে, তাই ওর ওপর প্রতিক্রিয়া হচ্ছে না, এমন অভিনয় করছে যেন আমরা এক্সারসাইজ না করাই। ফাদার বললেন, সানির চোখের দিকে দেখেছেন উনি, শয়তানের চোখ, ডিটারমাইন্ড, যা নিতে এসেছে তাই নিয়ে যাবে, এমন একটা অনুভূতি। আমি ফাদারকে কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পর ফাদার বললেন, চলেন ভাই ভেতরে যাই, যা করতে এসেছি করে ফেলি। আমি ফাদারের সাথে ভেতরে চলে যাই এক্সারসাইজের জন্য। ফাদার এবার ভেতরে ঢুকতেই সানি বলল, তুই অনাথ, তুই অনাথ না? অনাথ আশ্রমে বড় হয়েছিস না? তোর মা তোকে জন্ম দিয়েই মারা গেছেন। তুই তো অপয়া। তোর বাবা তোকে অপয়া বলে রাস্তায় ফেলে দিয়েছিল না? তুই তো জানিস না। আমি কিন্তু ঠিকই জানি, আসলে তোর বাবা নিজেও একটা শয়তান ছিল, কিন্তু মানুষ রূপে। তোর মা তো মরেছে তোর বাবার অত্যাচারে, তুই তো তারই সন্তান। এখন তোর বাবা যেভাবে তোর মাকে মারতো, তুই আমাকে মারবি? তারই তো রক্ত তুই, তাই তো করবি তুই। এসব কথা শুনে ফাদার হুঁশ হারিয়ে ফেলেন আর দৌড়ে গিয়ে সানির গলা টিপে ধরে ওকে চুপ থাকতে বলেন। আমি ফাদারকে ছাড়িয়ে নিয়ে কাজে মনোনিবেশ করতে বলি। ফাদার নিজেকে সামলে ওনার এক্সারসাইজে মনোযোগ দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সম্পূর্ণ এক্সারসাইজের সময় সানি হাসছিল আর গান গাইছিল। আসলেই এক্সারসাইজের কোনো প্রভাব তার উপরে পড়ছিল না। ফাদার হার মেনে রুম থেকে বেরিয়ে আসেন, অসুস্থ অবস্থায় চার্চে ফিরে যান। উনি ঘর থেকে বের হতেই সানির রুমে অট্টহাসি ভেসে আসে। গডের সার্ভেন্ট হেরে গেছে, পালাচ্ছে গডের সার্ভেন্ট। এর পরদিন থেকে প্রতিদিন সকালে ফাদার এসে সানির মাথায় হলি ওয়াটার লাগিয়ে দিয়ে যান, সানির রুমে ক্রস এঁকে দিয়ে যান। ওনার ভাষ্যমতে শয়তানকে উনি কিছু সময়ের জন্য বেঁধে রেখেছেন এসব করার মাধ্যমে। উনি আপনার আশার অপেক্ষায় আছেন হুজুর। এদিকে তান্ত্রিক বাবা প্রতিদিন সকাল সন্ধ্যায় নিজের কাজ করেন। ফাদার এলে মাঝে মাঝে সানি জেগে ওঠে, 2-1 মিনিট ফ্যাল করে তাকিয়ে দেখে রুমে কি হচ্ছে, তারপর আবার ঘুমিয়ে যায়। হুজুর কি করব আমরা, আপনিই বলুন। হুজুরের সাথে কথা বলতে বলতে ঘরের দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলাম আমরা। দরজা খুলে দেখি ফাদার এসেছে। ফাদার হুজুর একে অপরকে সালাম দিয়ে একত্রে ড্রয়িং রুমে বসলেন। ফাদারকে দেখে মনে হচ্ছিল হুজুরকে দেখে উনি কিছুটা স্বস্তি বোধ করছিলেন। এদিকে তান্ত্রিক ওনাদের সাথে পরিচিত হলেন। এরপর ফাদার হুজুরকে ওনার কাজের কথা আর উনি কি বুঝলেন সেগুলো বললেন। তান্ত্রিক নিজের কাজের কথা বললেন। এরপর হুজুর বললেন, ভাইজানেরা কি মনে হয় আপনাদের? ও একবার সংস্কৃততে বলে, একবার খ্রিস্টিয়ান গডকে কটাক্ষ করে, আরেকবার মুসলমান হয়েও আল্লাহ বিরোধী। এমন কেস তো আগে দেখেনি। কি করা উচিত আপনাদের মতে? তান্ত্রিক বললেন, এ শয়তান সকল ধর্ম জানে, শ্লোক জানে, ভার্স জানে, আয়াত জানে। ঘুম থেকে না জাগালে হয়তো
ভালো কিছু করা সম্ভব না। ফাদার বললেন, এই শয়তান গডকে ভয় করে না, গডকে চ্যালেঞ্জ করে। গড ভয় না করলে এক্সোসিজম বৃথা। আসলে মূল সমস্যা সানি নাস্তিক। ও কোনো গড মানে না, মুসলিম হয়ে আল্লাহকে মানে না। এসব কাজে গডের উপর আস্থা না রাখলে কোনো লাভ হয় না। গড যতক্ষণ আপনি নিজে থেকে না চাইবেন ততক্ষণ কেনই বা সাহায্য করবেন? যেহেতু সানি আল্লাহকে মানে না, তাই সাহায্যও পাচ্ছে না। হুজুর বললেন, তবুও আমাদের চেষ্টা করা উচিত। একটা মানব জীবন শয়তানের হাতে এভাবে ঝরে যেতে পারে না। এরপর রুমে পিন ড্রপ সাইলেন্স 10 মিনিটের মতো। হঠাৎ ফাদার এমন একটা প্রস্তাব রাখলেন যা ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নেই। কোলাবোরেশন করতে চাইলেন উনি, এবং উনি চাইলেন সম্মিলিতভাবে প্রথমত হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই 3 ধর্মের ব্যক্তি মিলে এরকম একটা প্রস্তুতি নেবেন। ফাদার এই প্রস্তাব শুনে সবার আগে আমি রাজি হয়ে যাই, আর হুজুর ও তান্ত্রিক বাবাকে সম্মতি দিতে বলি। একটি জীবন বাঁচাতে 3টি ব্যক্তি 3টি ধর্মের একসাথে হয়েছেন। এরপর ফলাফলের কথা চিন্তা না করে 3 ধর্মের আলাদা আলাদা ব্যক্তিরা সেদিন এক হয়েছিলেন এক মানব জীবন বাঁচাতে, যার শেষ পাতায় যাচ্ছি আমরা এখন। সানির জীবনের সর্বশেষ পাতা, দ্য কোলাবোরেশন। হুজুর, তান্ত্রিক ও ফাদারের সম্মিলিত কাজ, একসাথে কাজ করার ডিসিশন নেবার পর হুজুর বলেন, আমরা সবাই একসাথে আয়াত, ভার্স, শ্লোক পড়লে আমরাই গুলিয়ে ফেলবো। আমরা আমাদের কানে তুলো গুছিয়ে নিয়ে আমাদের কাজ করব, তবে লক্ষ্য রাখবো সানির দিকে যেন সেদিকে কিছু করতে না পারে, এবং সানির ভেতর থাকা শয়তান যেন নানা কথা বলে আমাদের পথভ্রষ্ট না করতে পারে। হুজুরের কথায় উপস্থিত 2 জন রাজি হয়ে যান। হঠাৎ সানির রুমের ভেতর থেকে সানির কর্কশ আওয়াজ ভেসে আসে, তাহলে 3 জন হয়ে গেলি? আয় তাহলে, আমি প্রস্তুত। হুজুর, ফাদার ও তান্ত্রিক একে অপরের দিকে তাকালেন আর নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেলেন। এর পরের ঘটনা সানির খালাতো ভাই নয়, আমি বলছি। আমি সেই হুজুর যে সানির সর্বশেষ রুকাইয়া করেছিলাম একজন ফাদার ও তান্ত্রিকের সাথে। আমরা 3 জন রুমে যাবার পর সানি আমাদের জন্য প্রস্তুত হয়ে বসেছিল। হাততালি দিয়ে বলল, নাটক শুরু। এই কথা বলতেই ফাদার শুরুতে ওনার বাইবেলের ভার্স পড়লেন। এরপর আমি আমার মতো আয়াতুল কুরসি পড়লাম ও তান্ত্রিক ওনার মতো শ্লোক পড়লেন। কিছুটা বিচলিত দেখাচ্ছিল, দুর্বল লাগছিল। আমরা সবাই নিজেদের কানে তুলো বুঝে দিলাম। ফাদার ওনার বাইবেল দেখে ভার্স পড়তে লাগলেন, আমি চোখ বন্ধ করে আয়াত পড়তে লাগলাম, আর তান্ত্রিক চোখ বন্ধ করে শ্লোক পড়তে লাগলেন। সানির ভাইয়ের মতে সেই বাসাটা যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। আশেপাশে কাকের চেঁচামেচিতে যেন কানে রক্ত উঠে যাচ্ছিল। এলোপাথারি বাতাস, আর বাতাসের গর্জন সমুদ্রের মতো বাতাস যেন উত্তাল। আমি হঠাৎ আমার পায়ে ফাদারের হাতের স্পর্শ পেলাম। উনি মেঝেতে পড়ে যাচ্ছেন। ওনার দিকে সানি একটি পেপার ওয়েট ছুঁড়ে মেরেছিল, যার ফলে ওনার মাথায় উনি আঘাত পান এবং পড়ে যান। উনি তবুও ভার্স পড়া থামাননি। আমি আমার মতো করে পড়ে যেতে থাকি। হঠাৎ তান্ত্রিক আমার কান থেকে তুলো বের করে নিয়ে আমার হাত ধরে আমাকে বলেন, হুজুর, রুমটা একটা কালো ছায়ায় ঢেকে গেছে, দেখুন রুমের ভেতর কালো কুয়াশা। আসলে রুমের ভেতরে কালো কুয়াশা ছিল। আমরা আরো জোর দিয়ে পড়া চালিয়ে যেতে থাকি। এক পর্যায়ে রুম থেকে কালো কুয়াশা গায়েব হয়ে যায়, আর হিম শীতল রুমটা আস্তে আস্তে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে। সানি বিছানায় দাঁড়িয়ে আবার হাঁ করে বিছানায় পড়ে অজ্ঞান হয়ে যায়। আমাদের কাজ করার সময় সানি অনেক কথা বলছিল, কানে তুলো থাকার ফলে আমরা সেগুলো শুনতে পাইনি। সে যাই হোক, এরপর আমি সানিকে পরীক্ষা করি। সানি 5-10 মিনিট পর জ্ঞান ফিরে আসে, আর সে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। আমরা সফলতার জন্য 3 জন মিলে সানিকে সুস্থ করে তুলি আল্লাহর অশেষ রহমতে। সানির ভাই ও মা সকলেই মহা খুশি। সানি নিজেও এই নরক থেকে বের হতে পেরে বেশ আনন্দিত হয়েছিল। অবশেষে আমি, ফাদার ও তান্ত্রিক নিজেদের কাজ শেষ করে বিদায় নিয়ে নিজেদের ঠিকানায় ফিরে আসি। পরদিন সকালে আমি আবার ঘরের সামনে মেসওয়াক করার জন্য বের হই। আমি দেখতে পাই আমার বাসার সামনে 3টা কাক মরে আছে। আমি ভাবতে লাগলাম, কালকেই তো ছেলেটাকে সুস্থ করলো আল্লাহ, তাহলে আবার কোনো ক্ষতি হলো না তো? এসব ভাবতে ভাবতে আমি মেসওয়াক করতে গেলাম। এমন সময় সানির ভাই হন্তদন্ত হয়ে আমার কাছে এসে কাঁদতে লাগলো। কি হয়েছে জিজ্ঞেস করতেও কিছু বলল না। আমি ওনাকে নিয়ে চার্চ থেকে ফাদারকে ডেকে সানিদের বাসায় যাই। তান্ত্রিকের মন্দির দূরে হবার ফলে ওনাকে নিয়ে আসতে পারিনি। সানিদের বাসায় গিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখি সানির মা কাঁদছেন হাউমাউ করে। আমরা ভয়ে ভয়ে সানির রুমে গিয়ে দেখি এক শয়তানি হাসি দিয়ে চোখ খোলা রেখে সানি পরকালে পাড়ি জমিয়েছে। সানির ভাই আমাদের হাতে একটা খাতা দিয়ে বললেন, হুজুর, সকালে ঘুম থেকে ওঠার জন্য ওকে ডাকাডাকি করতে আসি। রুমের দরজা খোলা ছিল। ও তখনও এভাবেই মরে পড়েছিল, আর বুকের ওপর এই খাতাটি ছিল, পড়ে দেখেন। আমি আর ফাদার 2 জন মিলে খাতাটি পড়ি। খাতার কিছুটা অংশ বাংলায়, কিছু অংশ ইংরেজি, কিছু অংশ আরবি, আর কিছু অংশ সংস্কৃতিতে লেখা।
লেখাগুলো সারমর্ম ছিল এমন যে কাল আমাদের কাজের সময় সেই শয়তান নাকি সানিকে বাঁচানোর উপায় আমাদের বলেছিল, কিন্তু আমাদের কানে তুলো থাকার ফলে আমরা শুনতে পারিনি। এই কথাটা লেখার পর ইংরেজিতে লেখা ছিল ট্রিকড ইউ। এও বলা ছিল যে একজন মুসলিম ধর্ম ভয় পায় এমন শয়তান শুধু হুজুরদের বোকা বানাতে পারে, হিন্দু ধর্মে ভয় পায় এমন শয়তান তান্ত্রিককে বোকা বানাতে পারে, আর খ্রিস্টান ধর্মে ভয় আছে এমন শয়তান ফাদারকে বোকা বানাতে পারে, কিন্তু সে আমাদের 3 জনকে বোকা বানিয়েছে। এরপর লেখা, তাহলে ভাবুন আমি কি নাকি আমরা? আপনাদের কাজ করতে করতে আপনারা ক্লান্ত, আমরাও আপনাদের বাধা দিতে দিতে ক্লান্ত, এই ছেলেটাও ক্লান্ত, তাই ওর রুহটা নিয়ে যাচ্ছি। এবার বিশ্রাম নিন আপনারা, কারণ শীঘ্রই আবার দেখা হবে। বুঝতে পারি এটা একটা শয়তানের পজিশন না, এটা অনেকগুলো শয়তানের একসাথে সম্মিলিত শক্তি দিয়ে বশ করার ব্যাপার। কিন্তু আবার দেখা হবে কার জন্য, কিসের জন্য জানতে চান? ধারণা করুন তো। জানি পারবেন না, আমি বলে দিচ্ছি। প্রথম অধ্যায় ছিল সানি, দ্বিতীয় অধ্যায় আব্রাম। আল্লাহ হাফেজ। প্রিয় লিসনার্স, আপনাদের জন্য এই ছিল আজকের ঘটনা। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। কষ্ট করে পড়ে শোনানোর জন্য রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শোনার জন্য আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আপনারা ঘটনার প্রথম চ্যাপ্টার শুনলেন, যার মূল চরিত্র ছিল সানি, কিন্তু ঘটনার দ্বিতীয় চ্যাপ্টার আব্রাম। প্রথম চ্যাপ্টার যেখানে শেষ, সেখান থেকে দ্বিতীয় চ্যাপ্টার শুরু। শুনতে চাইলে আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে দিন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কবে ঘটনাটি আসবে সেটি নির্ধারিত হবে। দ্বিতীয় চ্যাপ্টার আব্রাম নিয়ে আপনাদের সামনে কে উপস্থিত হবেন জানতে হলে শুনতে থাকুন ভূত.com। আপনাদের মতামত দিতে ভুলবেন না। পরিশেষে আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আর আমি সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। You are welcome to Boot FM Network. Please subscribe our channel for more videos.